আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো প্রকৃতি ও প্রত্যয়। বাংলা দ্বিতীয় পত্রে যেই বিষয়গুলো আমরা সবাই কম বেশি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তার মধ্যে অন্যতম হলো এই প্রকৃতি ও প্রত্যয়। কিন্তু আমার মনে হয় আজকের ক্লাসের পরে প্রকৃতি প্রত্যয় নিয়ে যার যা যা প্রশ্ন ছিল কিংবা মনের সন্দেহ ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। ক্লাসের শুরুতে আমি একটা কথা বলে নেব, প্রকৃতি প্রত্যয়কে আসলে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, বরং আমি বলবো প্রকৃতি প্রত্যয় কিন্তু মার্কস তোলাটাও কঠিন নয়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আমরা পূর্ববর্তী বছরের প্রশ্নগুলোকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো প্রকৃতি প্রত্যয় নিয়ে কিন্তু মোটামুটি কাছাকাছি ধরনের প্রশ্নই আসে। মানে এমন কোনো উদ্ভট প্রশ্ন চলে আসার সম্ভাবনা নেই বললেই চলে যেটার উত্তর আসলে আপনি করতে পারবেন না যদি আপনার একটু মোটামুটি ধরনের ধারণা থাকে এবং যেগুলো একদম কমন প্রকৃতি প্রত্যয় সেগুলো যদি আপনি একটু পড়ে যান, আমার মনে হয় যে এটা আসলে উত্তর না করতে পারার কোনো কারণ নেই। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের অধ্যায় প্রকৃতি ও প্রত্যয়। প্রথমে আমরা আসি প্রকৃতি কাকে বলে। প্রকৃতি কাকে বলে পড়ানোর আগে আমরা অনেকেই এই চিহ্নটা দেখেছি, যেটা হচ্ছে অনেকটা আমাদের বর্গমূলের চিহ্নের মতো বা রুট ওভার সাইন যেটা। কিন্তু এই রুট ওভার সাইনটা কোথায় ব্যবহার হয়, কি ব্যবহার হয়, কখন প্রকৃতিতে ব্যবহার হয় সেটা তো আমরা পড়বই, কিন্তু তার আগে আমরা দেখি যে এখানে আমাদেরকে কি লেখা হয়েছে আমাদের সংজ্ঞায়। মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিশ্লেষণ করা সম্ভব হয় না, অর্থাৎ মৌলিক শব্দের যে অংশটাকে আমি এর চেয়ে বেশি আর ভাঙতে পারবো না, সহজ কথায় এর চেয়ে বেশি আর ভাঙতে পারবো না, মানে এর চেয়ে বেশি এটার আর অতিরিক্ত কোনো অংশ নেই, সেটাকে হচ্ছে সহজ কথায় আমরা বলবো প্রকৃতি। এখন এখানে যেমন আমি আরেকটা কথা লিখেছি যে যখন আমরা প্রত্যয় এবং বিভক্তিকে সরিয়ে ফেলি বা অপসারণ করি শব্দ থেকে তখন হচ্ছে আমরা প্রকৃতির অংশটা পাই। এবারে আমি দেখব যে ক্রিয়া প্রকৃতির আগে এই চিহ্নটা যখন আমরা ব্যবহার করছি, আমি বলছিলাম যে বর্গমূলের চিহ্নের সাথে এটার কিন্তু একটা মিল রয়েছে, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, বর্গমূলের চিহ্নটা যখন আমরা দিই আমরা কিন্তু এটাকে আর একটু টেনে দেই, কিন্তু এই চিহ্নটা যখন আমরা দিব আমরা কিন্তু এর উপরে কিছু টানবো না। তো আমরা এভাবে মনে রাখবো যে প্রকৃতির চিহ্নটা কিভাবে হবে। আর ক্রিয়া প্রকৃতির আগে মূলত এই চিহ্নটা ব্যবহার হয়, আর এই চিহ্নটা ব্যবহার করলে প্রকৃতি শব্দটা আসলে আর বলতে হয় না বা লিখতে হয় না, কারণ এই চিহ্নটা ব্যবহার করার মধ্য দিয়েই এটা প্রকাশিত হয়ে যায় যেটা আসলে মানে প্রকৃতি বোঝাচ্ছি আমি এখানে। এবারে আসা যাক প্রকৃতির প্রকারভেদ। প্রকৃতি দুই প্রকারের হয়, ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি। তো আমি যদি এবার একটু সংজ্ঞায় আসি তাহলে আমি দেখতে পাই যে প্রত্যয় নিষ্পন্ন শব্দের বিশ্লেষণে মৌলিক ভাবদ্যোতক যে অংশ পাওয়া যায় তা যদি অবস্থান, গতি বা অন্য প্রকারের ক্রিয়া বোঝায় তাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। তো আমি এত কঠিন করে যেই সংজ্ঞাটা, বইয়ের সংজ্ঞাটাই আসলে এখানে লিখেছি, তো আমি সেটাকে একদম সহজ করে বলি। সেটা হচ্ছে যখন আমরা অবস্থানটা মানে কি গতি বা অন্য কোনো প্রকারের কাজ বোঝায়, সহজ কথায় আমরা যেমন ক্রিয়াপদ পড়েছি, তো সেই ক্রিয়াপদের মতো নামপদ যেমন পড়েছি সেটার মতোই যেমন নাম প্রকৃতি, ক্রিয়াপদ যেমন পড়েছি তার মতোই হচ্ছে ক্রিয়া প্রকৃতি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলাম এখানে, চল যোগ অন্ত, যখন আমি প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলাম এখানে যে চল এটা হচ্ছে এই জায়গাতে ক্রিয়া প্রকৃতি, এবং এই যে পর এটা হচ্ছে এখানে ক্রিয়া প্রকৃতি। একইভাবে যখন আমরা নাম প্রকৃতিতে আসব তখন আমরা দেখতে পাই যে এখানে মৌলিক ভাবদ্যোতক যে অংশটা পাওয়া যায়, অর্থাৎ এই যে একদম মৌলিক যে অংশটা পাওয়া যায়, এখানে যেমন এটা ছিল ক্রিয়া প্রথম অংশে, এখন আর এটা ক্রিয়ায় সীমাবদ্ধ নেই, বরং এটা হয়ে গেছে, হতে পারে কোনো স্থানের নাম, হতে পারে কোনো দ্রব্যের নাম, হতে পারে কোনো জাতির নাম, গুণ, পদার্থ, যাই হোক ক্রিয়া বাদে অন্য কোনো কিছু। সহজ কথা, একদম সহজ হিসাব, ক্রিয়া নয় অন্য এমন কোনো কিছু, সেটাকে বলা হয় নাম প্রকৃতি। তো আমরা যখন প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করতে শিখবো একটু পরে, তখন আমরা আরো স্পষ্টভাবে দেখতে পাবো যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির কিছু বাস্তব উদাহরণ। এবার আমরা দেখছি যে প্রত্যয়ের কথা, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়। আমরা কিন্তু একটু আগে পড়ে আসলাম প্রকৃতি এবং এবারে আমরা আসলাম প্রত্যয়। তো আমরা কি দেখলাম যে ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে। একটু ভালো মতো দেখি, প্রকৃতিটা যখন আমি সেখানে পড়ছিলাম যে চল, এই চল দিয়ে আসলে হ্যাঁ এটাও কিন্তু একটা শব্দ হতে পারে, চল কিংবা পর এটাও শব্দ হতে পারে, কিন্তু আমি যদি বলতে চাই যে একটি চলন্ত গাড়ি, তাহলে এই যে চলন্ত, চলের সাথে কি হলো, অন্ত যুক্ত হলো, এই অন্তটা হচ্ছে আসলে প্রত্যয়। অর্থাৎ এখানে যেটা বললাম
যে পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে। দেখুন, চল, এটা ছিল প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। তার সাথে যুক্ত হলো অন্ত, যেটা হচ্ছে প্রত্যয়টা, এবং কি হলো, একটা নতুন অর্থবোধক শব্দ গঠিত হলো, চলন্ত। তো এটাকেই হচ্ছে প্রত্যয় বলে। যেমন এখানে আমি কিছু উদাহরণ লিখেছি, হাত যোগ আ। এখানে হাত হচ্ছে কি প্রত্যয়, হাত হচ্ছে কি প্রকৃতি, সেটা হচ্ছে নাম প্রকৃতি। আমরা একটু আগে যেটা পড়ে এসেছি, কারণ হাত এটা দিয়ে কোনোভাবেই কোনো কাজ করার কথা বোঝাচ্ছে না। কিংবা মনোযোগ অ, এটাও হচ্ছে একটা নাম প্রকৃতি, কোনোভাবেই কোনো কাজ করার কথা বোঝাচ্ছে না। আরো সহজ বোঝার উপায়টা হচ্ছে, এখানে কিন্তু আমরা সামনে প্রকৃতির চিহ্নটা দেইনি, ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে চিহ্নটা বসে। কিন্তু এই যে একটু আগে যে উদাহরণটার কথা বললাম, চলন্ত, চল যোগ অন্ত, এই জায়গাতে কিন্তু আমি ক্রিয়া প্রকৃতি ব্যবহার করেছি। তো তার মানে আমি এই প্রকৃতির সঙ্গে যখন অন্য কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বা ধাতু বা শব্দের পরে যখন বসছে এইভাবে প্রত্যয়টা, তখন কিন্তু অন্য একটা শব্দ হয়ে যাচ্ছে, নতুন অর্থবোধক শব্দ। তো এখানে আ হচ্ছে প্রত্যয়, অ হচ্ছে প্রত্যয়, অন্ত হচ্ছে প্রত্যয়। আমরা একটু পরে প্রত্যয়ের বিস্তারিত পড়ব। এবারে আমরা দেখি প্রত্যয় কয় প্রকার। একটু আগে আমরা পড়লাম না যে প্রকৃতি হচ্ছে দুই প্রকার, ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি। এখানে আমরা দেখব প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একই রকম। সেটা হচ্ছে কৃত প্রত্যয়, একদম সহজ কথা, ক্রিয়া প্রকৃতির সাথে যেটা বসে ওটাই হচ্ছে কৃত প্রত্যয়। মানে একদম আপনার মনে গেঁথে রাখুন এখন শোনার পর থেকে, আর জীবনে কখনো এটা ভুল হবার মতো নয়। অর্থাৎ ক্রিয়া প্রকৃতির সাথে যেগুলো বসছে সেগুলোই হচ্ছে কৃত প্রত্যয়। মানে ধাতুর পরে, ধাতুই হচ্ছে ক্রিয়া প্রকৃতি, যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে। যেমন যে ধর যোগ আ, আমি একটু আগে বলেছিলাম ক্রিয়া প্রকৃতি বা ধাতু সেটা কেমন হয়। ধর যোগ আ, এখানে আটা হচ্ছে প্রত্যয়। ডুব যোগ উড়ি, এখানে উড়িটা হচ্ছে প্রত্যয় আর ডুবটা হচ্ছে প্রকৃতি। দৃশ যোগ জ, দৃশ্য, এখানে দৃশ এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির সঙ্গে যা থাকবে বলেই দিলাম সেটা হচ্ছে কৃত প্রত্যয়। এবারে আসি তদ্ধিত প্রত্যয়। ঠিক একইভাবে একটু আগে বলেছিলাম ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেটা থাকে সেটাকে বলে কৃত প্রত্যয়। এবারে পড়ব নাম প্রকৃতির সঙ্গে যেটা থাকে বা শব্দ প্রকৃতির সঙ্গে যেটা থাকে সেটাকে আমরা বলি তদ্ধিত প্রত্যয়। শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন বাঘ যোগ আ। এখন বাঘ কি কোনো ক্রিয়া হতে পারে? কখনোই না। বাঘ যোগ আ, বাঘা, এখানে আ হচ্ছে তদ্ধিত প্রত্যয়। সোনা যোগ আলি, আলি হচ্ছে এখানে তদ্ধিত প্রত্যয়। ইক হচ্ছে এখানে তদ্ধিত প্রত্যয়। সপ্তাহ যোগ ইক, সাপ্তাহিক। এবারে আমরা দেখব প্রত্যয়ে গুণ ও বৃদ্ধি। আচ্ছা, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রকৃতি প্রত্যয় থেকে কি ধরনের প্রশ্ন আসে? শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষাই নয়, আমরা যখন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও পেয়েছিলাম প্রকৃতি প্রত্যয়, আমরা কিন্তু সেটা দেখেছি যে মানে আমাদের স্কুল কলেজ লেভেলেও আমরা যখন পড়ে এসেছি প্রকৃতি প্রত্যয় আমাদের এসএসসি এইচএসসির জন্য, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বিশ্লেষণ থেকে কিন্তু নৈর্ব্যক্তিক এসে থাকতো। তো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও একইভাবে বিশ্লেষণ থেকে আসলে মূলত অবজেক্টিভগুলো এসে থাকে। তো কোনো কোনো ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদি স্বরটাই পরিবর্তিত হয়ে যায়। এবারে আমরা তেমন কিছু উদাহরণ দেখব এবং এগুলোকে বলা হয় গুণ বৃদ্ধি। হ্রস্বই বা দীর্ঘই ই স্থলে এ হয়ে যায়। মানে আমি কি বললাম একটু এই কথাটা, যে কিছু প্রত্যয় যোগ করার পরে, মানে কৃত প্রত্যয় যোগ করার পরে কৃত প্রকৃতির বা ক্রিয়া প্রকৃতির যে আদি স্বরটা ছিল সেটা পরিবর্তন হয়ে যায়। দেখুন এখানে কি ছিল, চিন, হ্রস্বই ছিল, এটা কি হয়ে গেল, এ হয়ে গেল। চিন যোগ আ, আমি কিন্তু আর চীনা বলছি না, আমি বলছি চেনা। একইভাবে যখন নি যোগ আ, এখানে কি দন্ত নয়ের সাথে দীর্ঘই কি হয়ে গেল, নেওয়া, এবং এখানে কিন্তু এই দীর্ঘইটা এ হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু আর দীর্ঘই হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যখন হ্রস্ব উ বা দীর্ঘ উ থাকবে সেটার জায়গাতে চলে আসবে ও। সহজ উদাহরণ, ধু যোগ আ, সেটা কি হয়ে যাচ্ছে, ধোয়া। অর্থাৎ এই জায়গাটাতে আমরা দেখছি যে এই উটা হয়ে যাচ্ছে ও। একইভাবে যখন আমরা রি দেখতে পাবো, রি এর জায়গাতে সেটা হয়ে যাবে অর। ক্রি যোগ তা, এটা কি হয়ে গেল, কর্তা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রি এর স্থলে এটা দিন শেষে হয়ে গেল অর।
এবারে আমরা দেখব বৃদ্ধির কিছু উদাহরণ। আমি বলছিলাম যে গুণ এবং বৃদ্ধির উদাহরণ। অ এর জায়গাতে আ হয়ে যাচ্ছে। দেখুন পাচক, পাচক কি সেটা আমরা জানি। তো পচ যোগ নক, এখানে কি হচ্ছে, বা পচ যোগ এই যে অ, এই অটাই হয়ে যাচ্ছে এখানে আ। একইভাবে হ্রস্বই বা দীর্ঘইর জায়গাতে হয়ে যাচ্ছে ওই। যেমন এখানে কি ছিল, এখানে হচ্ছে শিশু যোগ অ, এই যে হ্রস্বইর জায়গাতে, হ্রস্বইটা কিন্তু ছিল প্রথমে, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ওই, শৈশব। তেমনি হ্রস্ব উ বা দীর্ঘ উ এর জায়গাটা এটা হয়ে যাবে ঔ। হ্রস্ব উ যুব যোগ অন, এটা হয়ে গেল ঔ, যৌবন। মানে এখানে যে একদম ওই ও মানে বর্ণটাই থাকতে হবে এমন কোনো কথা নেই, সেটা সংক্ষিপ্ত রূপটাও থাকতে পারে। অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখছি যে ও এখানে নেই, ঔকার রয়েছে আর কি, কিংবা এমন আর কি যেখানে হ্রস্ব উ নেই, হ্রস্ব উকার রয়েছে। রি এর জায়গাতে আর হয়, যেমন ক্রি যোগ ঘ্যান, যেটা হয়ে গেল কার্য। রিটা কোথায়, এখানে এখানে রয়েছে রিকার, এবং এই রিকারটা কি হয়ে গেল, রিকারটা এই জায়গাতে এসে আর হয়ে গেল। এবারে আমরা দেখতে পাই যে কৃত প্রত্যয় আসলে কত ধরনের হয়ে থাকে। কৃত প্রত্যয় মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। তো এবারে আমি এখানে কিছু সংজ্ঞাও দিয়েছি, বিশ্লেষণ নিয়েও কথা বলেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূলত সংজ্ঞাগুলো নিয়ে কথা বলবো, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশ্লেষণ থেকেই প্রশ্ন এসে থাকে বেশি। সংজ্ঞা থেকে আসলে আমরা প্রশ্নের পরিমাণটা যতটুকু দেখি তার চেয়ে বিশ্লেষণটা আমাদের অনেক বেশি এসে থাকে, কিন্তু বিশ্লেষণ বোঝার জন্য আমাদের অবশ্যই সংজ্ঞা পড়তে হবে। সংস্কৃত নিয়ম অনুযায়ী ওই ভাষার ধাতুর সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের সংস্কৃত কৃত প্রত্যয় বলে। আমরা কিন্তু প্রকৃতি প্রত্যয়ের বোঝার জন্য, মানে প্রত্যয় বোঝার জন্য কিন্তু খুব সহজ একটা ব্যাপার দেখছি, যে দেখেন নাম প্রকৃতির সাথে যা বসছে সেটাকে আমি বলছি তদ্ধিত প্রত্যয় বা নাম প্রত্যয়। তেমনি একইভাবে ক্রিয়া প্রকৃতির সাথে যেটা বসছে সেটাকে আমি বলছি কৃত প্রত্যয়। অর্থাৎ প্রকৃতিটা যে ধরনের, সেই প্রত্যয়টাও কিন্তু, মানে সেটার সাথে যে প্রত্যয়টা বসছে ওইটাকেও কিন্তু আমরা সেই একইভাবে গণ্য করছি। এখানে আমি দেখি যে ক্রিযোক্তব্য, কর্তব্য। তো এখানে আমি কি বলছিলাম, যে সংস্কৃত ভাষার ধাতুর সঙ্গে, তো এখানে ওই ভাষার ধাতু এখানে হচ্ছে ক্রি, তো তার সঙ্গে যুক্ত হয়েছে তব্য। তো আমরা তাহলে বলতে পারি এখানে কর্তব্যের ক্ষেত্রে এই তব্যটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। একইভাবে দৃশ যোগ অন, দৃষ্টা হচ্ছে এখানে সংস্কৃত ধাতু, তেমনি এটার সাথে যুক্ত হয়েছে অন, দর্শন। তাই আমরা এটাকে এখন বলবো এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। একইভাবে আমরা দেখব বাংলা কৃত প্রত্যয়, একই হিসাব, আগেটা যেভাবে পড়েছি। সংস্কৃত বা তৎসম, যেটা একই কথা, তৎসম যা কথা সংস্কৃত তাই কথা। এইসব যে ধাতুগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে বাংলা ধাতুর সঙ্গে প্রাকৃত ভাষা থেকে আগত। প্রাকৃত ভাষা কি, আমরা যখন শব্দের যে ক্লাসটা আমি নিয়েছি সেখানে আমি শব্দের উৎপত্তি, সেখানে আমি প্রাকৃত ভাষা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছি। আগত যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে, একদম সহজ কথা হচ্ছে যে সংস্কৃত বাদে যেগুলো আছে, প্রাকৃত ভাষা থেকে যেগুলো আগত হয়েছে, সেগুলোর সঙ্গে প্রত্যয় যখন যুক্ত হয় তখন আমরা সেটাকে বলছি বাংলাকৃত প্রত্যয়। উদাহরণ ডুব যোগ অন্ত, ডুবন্ত। কারণ এখানে ডুব সংস্কৃত থেকে আসেনি, অর্থাৎ তৎসম থেকে আসেনি, তো এই জন্য হচ্ছে এটাকে আমরা বলছি বাংলাকৃত প্রত্যয়। এবারে আমরা দেখব শূন্য প্রত্যয়। শূন্য প্রত্যয় হচ্ছে এমন কিছু ধরনের প্রত্যয় যখন কোনো প্রত্যয় চিহ্ন সেখানে আমরা দেখতে পাবো না। প্রত্যয় চিহ্ন ছাড়াই কিছু ক্রিয়া প্রকৃতি বিশেষ্য ও বিশেষণ পদ রূপে বাক্যে ব্যবহৃত হয়। কিছু ক্রিয়া প্রকৃতি বিশেষ্য ও বিশেষণ পদ রূপে বাক্যে ব্যবহৃত হয়, সেখানে শূন্য প্রত্যয় এটাকে ধরা হয়ে থাকে। এ মোকদ্দমায় তোমার জিত হবে না, হারই হবে। ধরলাম যে মামলায় তোমার জিত হবে না, হারই হবে। এই যে এখানে জিত, হার, এগুলো হচ্ছে এই জায়গাতে কি, এগুলো হচ্ছে এখানে শূন্য প্রত্যয়। গ্রামে খুব ধরপাকড় চলছে, এগুলো হচ্ছে এখানে যে ধর, এটা হচ্ছে এখানে শূন্য প্রত্যয়ের উদাহরণ। কারণ আমরা কিন্তু এখানে কোনো চিহ্ন ব্যতি রেখেই আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা আসলে এখানে যেই উদাহরণটা পড়লাম এটা থেকে আমার মনে হয় যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবারে আমরা দেখব অপ্রত্যয়। তো কৃত প্রত্যয় যুগে বাংলা শব্দ গঠনটা আমরা পড়ছিলাম। তো অপ্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখব যে অপ্রত্যয়টা যখন যুক্ত হচ্ছে ধর যোগ অ, ধরো, মার যোগ অ, মারো।
আধুনিক বাংলায় অপ্রত্যয় সব সময় আমরা দেখব যে উচ্চারিত কিন্তু হয় না আধুনিক বাংলায়। যেমন এই জায়গাতে যখন আমি বলছি হার যোগ অ, এই যে হার যোগ অ, এখানে কিন্তু আমার অপ্রত্যয় উচ্চারিত হচ্ছে না। হারজিৎ, আমরা তো বলি হারজিৎ চিরদিন থাকবেই। এই যে হার যোগ অ, এখানে তো আমি অটা আলাদা করে হার অ এমন বলছি না, কিংবা জিত অ এটা তো বলছি না, জিত যোগ অ। আর এই যে আমরা কিন্তু বারবার একই জিনিস চলে আসছে, যেগুলো ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এবং তাই কিন্তু এখানে আমরা প্রকৃতির চিহ্নটা দেখতে পাচ্ছি। কোনো কোনো সময় অপ্রত্যয়যুক্ত কৃদন্ত শব্দের দ্বিত্ব প্রয়োগ হয়। সহজ ভাষায় বলি, সঙ্গে দেখে মনে হচ্ছে যে কি নাকি রকেট সায়েন্সের কিছুই নয় এটা। সেটা হচ্ছে যে অপ্রত্যয়যুক্ত কৃদন্ত শব্দের দ্বিত্ব প্রয়োগ হয়। আমরা এখানে দেখব যে কৃৎ প্রত্যয় সাধিত যেই শব্দটা, সেটার দ্বিত্বটা আমরা দেখব। যে কৃৎ প্রত্যয় সাধিত যেই শব্দ, সেটাকে আমরা বলছি এখানে কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। তো কাঁদ যোগ অ, এখানে কি এটার আমরা কিন্তু এই জায়গাটাতে পাচ্ছি কাঁদো কাঁদো। যেমন এটা কিন্তু আমরা অনেক সময় চেহারা বোঝাতে বলি যে বাচ্চাটার চেহারা কাঁদো কাঁদো হয়ে আছে, এই ধরনের। অর্থাৎ যে অপ্রত্যয়যুক্ত কিছু কিছু কৃদন্ত শব্দের, মানে কৃৎ প্রত্যয় সাধিত শব্দের দ্বিত্ব প্রয়োগ হয়, অর্থাৎ একই জিনিস দুইবার হয়। তো এমন আরো অনেক উদাহরণ রয়েছে। আর কখনো কখনো দ্বিত্বপ্রাপ্ত কৃদন্ত পদে উ প্রত্যয় হয়। কি বললাম? কখনো কখনো দ্বিত্বপ্রাপ্ত কৃদন্ত পদে, অর্থাৎ এই যে কৃৎ প্রত্যয় সাধিত পদ, এটা কৃদন্ত পদ, এটার দ্বিত্ব হয়েছে, মানে দুইবার এসেছে। এবারে দেখুন যে এখানে একটা উ, মানে হ্রস্ব উ, এই প্রত্যয়টা হয়েছে কিভাবে? ডুব যোগ উ, এটা কি হয়ে গেল? ডুবু ডুবু। কিংবা উড় যোগ উ, এটা কি হয়ে গেল? উড়ু উড়ু, উড়ু উড়ু মন, এ ধরনের। এবারে আমরা দেখব অন প্রত্যয় নিয়ে। ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে অন প্রত্যয়ের ব্যবহার করা হয়। কি বললাম? ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে। ক্রিয়াবাচক বিশেষ্য কি? যখন আমরা বিশেষ্য পদটা পড়েছি, সেখানে আমরা দেখেছি যে এই ক্রিয়াবাচক বিশেষ্য বলতে আসলে কি বোঝায়। যে এটা একটা বিশেষ্য পদ, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা কাজ করার যে বিশেষ্য পদ, সেটাকে আসলে বোঝাচ্ছে। একটা কাজ করার নাম, মানে সেটা যে মানে একদম কাজ করা বলতে বোঝাচ্ছি ক্রিয়াপদের একটা বিশেষ্য রূপ। কাঁদ যোগ অন, কাঁদন। তো এটা আমরা জানি যে কান্না বা এই যে কান্না করা, এটা হচ্ছে একটা, অবশ্যই এটা একটা ক্রিয়াপদ, এবং এটারই কিন্তু একটা বিশেষ্য রূপ, মানে কান্নার যে ভাব, কাঁদন, কাঁদ যোগ অন। তো এইখানে আমরা দেখলাম যে ক্রিয়া প্রকৃতিকে, এবং তার সঙ্গে আমরা কিন্তু প্রত্যয়টাকেও দেখতে পেলাম। এবারে আমরা কিছু বিশেষ নিয়ম দেখব। আকারান্ত ধাতুর সঙ্গে অন স্থলে ওন হয়। আকারান্ত ধাতুর সঙ্গে অন স্থলে ওন হয়। তবে সুখবর হচ্ছে, এ ধরনের নিয়ম আপনাকে আসলে জিজ্ঞাসা করা হবে না। আপনার প্রশ্নে যেগুলো আসবে সেগুলো বেশিরভাগই থাকবে এই বিশ্লেষণগুলো। আপনাকে বিশ্লেষণ করে হয়তো বা, মানে বিশ্লেষণটা আপনাকে সিলেক্ট করতে হবে যে এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। আকারান্ত ধাতুর সঙ্গে অনের জায়গাতে কি হয়ে যায়? ওন হয়ে যায়। ধাতুটা এখানে কি? খা, মানে ক্রিয়া প্রকৃতি। আকারান্ত কিন্তু, কারণ খ এর সাথে একটা আ রয়েছে। এর সঙ্গে কি অন, যখন অন যোগ হচ্ছে, খা যোগ অন, এটা কি হয়ে যাচ্ছে? এটা ওন হয়ে যাচ্ছে, খাওন। ছা যোগ অন, এটা কি হয়ে যাচ্ছে? ওন হয়ে যাচ্ছে, ছাউন। খাউন, ছাউন, এরকম। এবার আমরা দেখব আকারান্ত বা প্রযোজক ধাতুর পরে আন প্রত্যয় যুক্ত হলে আনো হয়। এবার একটু ছোট করে বলে নেওয়া উচিত প্রযোজক ধাতুটা কি। তো এখানে আমি বলবো যে এখানে একটু একটা, মানে আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিব। এখানে একটু একটা জিনিস ভুল এসেছে। এই যে নিযন্ত ধাতু যেটা লেখা আছে, এটা আসলে মূর্ধন্য ন হবে, এটা দন্ত ন হবে না। তো আমি সবাইকে একটু অনুরোধ করব যে এখানে যখন এটা আমরা লিখছি, তখন আমরা এই বানানটা যদি শুদ্ধ করে লিখি, এটা দন্তন্য চলে এসেছে, এটা আসলে দন্তন্য হবে না, এটা মূর্ধন্য ন হবে। তো প্রযোজক ধাতুও যে নিযন্ত ধাতুও তা একই কথা সেটা। তো প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু নিয়ে আমি একটু ছোট্ট করে একটা কথা বলবো। প্রযোজক ক্রিয়া, এটা কিন্তু আমরা পড়েছি, আমরা বহুবার পড়েছি, এটা বাংলায় পড়েছি, ইংরেজিতে পড়েছি কজেটিভ ভার্ব, যেটা হচ্ছে যেমন মা শিশুকে চাঁদ দেখায়, কিংবা শিক্ষক ছাত্রদের পড়ায়। এই যে এই জায়গাতে আসলে হচ্ছে এটা কি? মা শিশুকে চাঁদ দেখায়, মানে শিশু চাঁদ দেখছে, ঠিক আছে, কিন্তু মা কিন্তু সেখানে একটা ভূমিকা পালন করছে, তিনি কিন্তু এটা দেখাচ্ছেন আরেকজনকে। এই যে মানে অনেকটা বলবো যে প্রযোজকের ভূমিকা পালন করা। তো বা শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন। এখন এই জায়গাতে শিক্ষক ছাত্রদেরকে পড়ায়, এবং এই জায়গাতে আমরা যেটা দেখছি জানানো। তো
তো এটাও কিন্তু ঠিক একইভাবে বাক্যে ব্যবহৃত হয়। তো এই যখন সেটা ধাতুর বেলায় আসে তখন সেটাকে আমরা বলি প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু। মৌলিক ধাতুর সাথে আ বা ওয়া যুক্ত হয়ে নিযন্ত ধাতু গঠিত হয়। এটা এক ধরনের সাধিত ধাতু। তো আমি এত বলবো যে জটিল প্রক্রিয়ায় বোঝাতে যাব না, আমি সহজভাবে বলবো যে মৌলিক ধাতুর সঙ্গে আ বা ওয়া এগুলো যুক্ত হয়ে দেখা যাচ্ছে যে নিযন্ত ধাতু গঠিত হচ্ছে। আর এই যে আমি যেটা বলছিলাম যে আন প্রত্যয় যুক্ত হলে সেটা কি হয়, সেটা আনো হয়ে যায়। জানা যোগ আন কি হয়ে গেল, জানানো। এবারে আমরা দেখতে পাচ্ছি যখন অনা এই প্রত্যয়টা যুক্ত হয় তখন কিভাবে সেটা কি হয়ে যায়। দুল যোগ অনা সেটা হয়ে যাচ্ছে কি দোলনা। খেল যোগ অনা খেলনা। এখানে কিন্তু আমরা একটা ব্যাপার দেখতে পাই সবসময় যে যখন এরকম একটা একই ধরনের প্রত্যয় যুক্ত হয় তখন কিন্তু সেখানে কিছু সাদৃশ্য চলে আসে বা কিছু কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে এই নিয়মগুলোর মধ্যে বেশ কিছু মিল চলে আসে। যখন আমরা অনি বা উনি এই প্রত্যয়গুলো যখন থাকছে তখন কি হচ্ছে আমরা এবার সেটা একটু দেখব। যেমন চিরুনি, এই চিরুনির ক্ষেত্রে প্রথম প্রত্যয়টা কি থাকছে অনি, সেটা হয়ে গেল চিরুনি। মানে আমরা দেখছি যে এখানে অনি এটা কিন্তু হয়ে যাচ্ছে উনি। একইভাবে যখন বাঁধ যোগ অনি এটা হয়ে যাচ্ছে বাঁধুনি। এখন আমি দেখব যখন অন্ত প্রত্যয় থাকে, আমি কিন্তু বারবার বলছি যে যখন আমাদের একটা বিশেষ ধরনের প্রত্যয় থাকবে সেই প্রত্যয় সাধিত যেই শব্দটা থাকবে সেগুলোর নিয়মটা একই কাছাকাছি থাকবে যদি সেটা ব্যতিক্রম না হয়ে থাকে। বিশেষণ গঠনে অন্ত প্রত্যয় হয়। উড় যোগ অন্ত, এই যে বলছি উড়ন্ত, এখন উড়ন্ত পাখি, উড়ন্ত চিল। ডুব যোগ অন্ত, ডুবন্ত। তো আমরা এই ধরনের উদাহরণগুলো দেখলাম যেটা হচ্ছে বিশেষণ গঠনে ব্যবহৃত হয় অন্ত প্রত্যয়। অক প্রত্যয়টা কোথায় ব্যবহৃত হয়, মুড় যোগ অক মোড়ক, ঝল যোগ অক ঝলক। এই জায়গাতে একটা হলন্ত বা হসন্ত ব্যবহার করলে ভালো হয়। তো আমার মনে যখন আমরা এটা নোট করছি তখন আমরা যাতে মুড়ের নিচে একটা হসন্ত ব্যবহার করি। ঝল যোগ অক ঝলক, মুড় যোগ অক মোড়ক। বিশেষ্য ও বিশেষণ গঠনে মূলত আ প্রত্যয় আমরা দেখতে পাই। এবার আমরা দেখব যে আ প্রত্যয়ের কিছু উদাহরণ। এই যে বললাম যে পর যোগ আ পড়া, এখন পর যোগ আ পড়া, এখানে আমরা কি দেখছি যে পর হচ্ছে একটা কৃত প্রত্যয়, তার সঙ্গে যুক্ত হয়েছে আ। তো এখানে বললাম যে বিশেষ্য ও বিশেষণ গঠনে, তো এখানে কি বললাম যেমন পড়া বই, অর্থাৎ বইটা কেমন, বইটা হচ্ছে পড়া, মানে পড়া হয়ে গেছে বা এই ধরনের। তো এরপরে আমরা দেখছি আও প্রত্যয়। ভাববাচক বিশেষ্য গঠনে সাধারণত আও প্রত্যয় যুক্ত হয়। যেমন পাকড় যোগ আও পাকড়াও, চড় যোগ আও চড়াও। কি বললাম, ভাববাচক বিশেষ্য গঠনে। অর্থাৎ এখানে আমরা যেই শব্দগুলো দেখতে পাচ্ছি পাকড়াও চড়াও, এগুলো কিন্তু ভাববাচক বিশেষ্যের উদাহরণ। এই জন্যই আমরা সেই জায়গাগুলোতে আও প্রত্যয়ের উপস্থিতি দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখছি আন আনো এই প্রত্যয়গুলোর কিছু ব্যবহার। বিশেষ্য গঠনে প্রযোজক ধাতু, আমি একটু আগে বলেছি প্রযোজক ধাতু কি, কর্মবাচ্যের ধাতুর পরে আন বা আনো প্রত্যয় হয়। আবারও বলছি সুখবর হচ্ছে এত কঠিন কিছু আসবে না, মানে কঠিন কিছু বলতে সংজ্ঞা এভাবে দিয়ে দিবে না, আপনাকে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করতেই দিবে, কিন্তু বোঝার জন্য আমাদের কিছু সংজ্ঞাগুলো একটু পড়তে হবে। চাল যোগ আন চালান কিংবা চালানো। তো এমন বলতে পারি না যে যেটা আমরা দেখা যায় যখন হচ্ছে ড্রাইভিং স্কুলগুলোতে, সেটা অনেকে ওস্তাদ বলে, যাই হোক যেটাই বলে থাকুক, যে টিচার বা শিক্ষক যেটাই বলছি, যে ইনস্ট্রাক্টর তিনি চালানো শেখান বা চালানো শেখায়। তো কি চলে আসলো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রযোজক এই ব্যাপারটা কিন্তু চলে আসছে। আনি প্রত্যয় বিশেষ্য গঠনে এটা মূলত হয়, আমরা দেখতে পাই। যেমন জান যোগ আনি জানানি, শুনযোগ আনি শুনানি। এই যে বললাম মামলার শুনানি, এখন এটা হচ্ছে একটা বিশেষ্য গঠন, এখানে হচ্ছে আমরা এই আনি প্রত্যয়ের ব্যবহারটা দেখতে পাই। এবারে আমরা দেখব আরি বা উড়ি এ ধরনের প্রত্যয়ের ব্যবহার। ডুব যোগ উড়ি ডুবুরি। তো আপনাকে হয়তো ডুবুরি শব্দটা দিয়ে বললো যে নিচের কোনটি এটার প্রকৃতি প্রত্যয়, তো তখন ধরুন দেয়া থাকলো ডুব যোগ আরি, ডুব যোগ ইরি, অনেক কিছু দেয়া থাকলো। তন্মধ্যে আপনি এটাকে হচ্ছে তখন সেখান থেকে টিক দিবেন। আল প্রত্যয় এটা কিভাবে থাকবে, ম যোগ আল মাতাল, মিশ যোগ আল মিশাল। এখানে আমার মনে হয় অনেকের কাছে এই প্রশ্নটা আসতেই পারে যে মিশাল বুঝলাম, মিশ যোগ আল, কিন্তু মাতাল এটা যে ম যোগ আল এটা আমি কিভাবে বুঝবো।
আসলে আমার মনে হয় এই ভীতিগুলোর কারণে আমরা অনেকে প্রকৃতি প্রত্যয়টাকে বাদ দিয়ে থাকি সিলেবাস থেকে, মানে আমরা এটাকে পড়ার মধ্যে আনতে চাই না, যে থাকবে যে কয় মার্কস যাবে আমি এটাকে উত্তর করব না। এখানে কিছু জিনিস আসলে আমাদের সত্যি মনে রাখতে হবে, এছাড়া আসলে তেমন কিছু করার থাকবে না। কারণ আমরা এমন অনেক তৎসম কৃৎপ্রত্যয় পাবো যেখানে কৃৎপ্রত্যয়ের মধ্যে আমরা এটা বেশি দেখতে পাই সাধারণত তদ্ধিত প্রত্যয়ের তুলনায়, বা মানে ক্রিয়া প্রকৃতিতে আমরা এটা বেশি দেখতে পাই মূলত নাম প্রকৃতির তুলনায়, যে এমন কিছু প্রকৃতি আসবে যেটা আসলে মানে দেখে বোঝার কোনো উপায় নাই যে এটাকে ভাঙলে এটা হতে পারে। আমাদের এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে কিছু কিছু। এবং আমি যেটা বললাম যে খুব কমনগুলোই আসে আসলে, মানে একদম আজগুবি কোনো কিছু কখনোই আসবে না। হ্রস্বই প্রত্যয়, বিশেষ্য গঠনে হ্রস্বই প্রত্যয় যুক্ত হয়। যেমন আমরা দেখছি যে ভাজ যোগ ই ভাজি, বেড় যোগ ই বেড়ি, এ ধরনের। এবারে আমরা দেখছি ইয়া ইয়ে এই প্রত্যয়গুলো কিভাবে ব্যবহার হয়। এটা হচ্ছে বিশেষণ গঠনে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। যেমন মরিয়া হয়ে গিয়েছে। মরিয়া হয়ে গিয়েছে মানে কি? মানে হচ্ছে মরতেও প্রস্তুত ভাই। তো মর যোগ ইয়া, এখানে আমরা কি দেখলাম? বিশেষণ গঠনে, কারণ মরিয়া শব্দটা তো বিশেষণ। মর যোগ ইয়া, এই মরটা হচ্ছে এখানে কৃৎপ্রত্যয়, এবং এটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কৃৎপ্রত্যয়ের মধ্যে এখানে আমরা কি দেখতে পাই যে মানে মরটা কৃৎপ্রত্যয় না, মরটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, তার সাথে যেই প্রত্যয়টা যুক্ত হয়েছে ইয়া, এটা হচ্ছে কৃৎপ্রত্যয়। তো এই মরিয়াটা হচ্ছে বিশেষণ। তো আমরা বুঝলাম যে ইয়া এটা কৃৎপ্রত্যয়ে ক্ষেত্রেই হচ্ছে, এটা আমরা এটার ব্যবহারটা আমরা দেখতে পাবো, যেখানে হচ্ছে বিশেষণ গঠন হয়ে থাকে। এবারে আমরা দেখছি উ প্রত্যয়, হ্রস্ব উ প্রত্যয়, বিশেষ্য ও বিশেষণ গঠনে এটাও একই কথা, এভাবে আসে। যেমন ডাক যোগ উ ডাকু, বা বললো ঝাড় যোগ উ ঝাড়ু। তো এভাবে আসবে প্রশ্নটা, যে ঝাড়ু নিচের কোনটা এটার প্রকৃতি প্রত্যয়, তখন আপনি ঝাড় যোগ উ, এটাতে হচ্ছে আপনি টিক দিলেন। উয়া বিকল্পে ও প্রত্যয়, আচ্ছা এটা আমি আরো সহজভাবে এটা বুঝাই, যেটা হচ্ছে যে বিশেষ ও বিশেষণ গঠনে উয়া এবং ও প্রত্যয় হয়। পর যোগ উয়া পড়ো, উড় যোগ উয়া উড়ো। তো এটা আমরা একটু জাস্ট মনে রাখবো, তাতেই চলবে। তা প্রত্যয়, এটা বিশেষণ গঠনে ব্যবহৃত হয়। ফির যোগ তা ফিরতা বা ফেরতা, পর যোগ তা পড়তা। এবারে আমরা দেখছি তি প্রত্যয়, এটাও বিশেষ্য বিশেষণ গঠনে। ঘাট যোগ তি ঘাটতি, বার যোগ তি বাড়তি। না প্রত্যয়, বিশেষ্য গঠনে না প্রত্যয় যুক্ত হয়। যেমন কাঁধ যোগ না, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে কাঁধ যোগ না, এখান থেকে হলো কাঁধ না, তারপরে হয়ে গেল কান্না। রাধ যোগ না হয়ে গেল রাধনা, তারপরে হয়ে গেল রান্না। এখানে কি হচ্ছে আলটিমেটলি? এই জায়গাতে হচ্ছে না প্রত্যয়টা আমি যে যোগ করছি, তারপর কিন্তু আমরা দেখতে পাই যেটা হয়ে যাচ্ছে আধুনিক বাংলায় এসে এখানে এই না প্রত্যয়টাই দ্বিত্ব হচ্ছে, দুইবার এটাই চলে আসে। কাঁধ যোগ না কান্না, দ কিন্তু আর নেই। রাধ যোগ না রান্না, ধ কিন্তু আর নেই। একইভাবে আমি কিছু অনুশীলনী এখানে নিয়ে আসলাম। আঁটুনি শব্দটিতে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? আমি এখানে উত্তরটা দিব না, যারা দেখছেন তারাই উত্তরটা দিবেন। উয়া প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? আমি একটু আগে পড়িয়েছি। বৃদ্ধি সাধিত হয়েছে কোনটাতে? এবারে কৃৎপ্রত্যয় যুগে সংস্কৃত শব্দ গঠনের আমরা অন্য আরো কিছু ব্যাপার এখানে দেখছি। অনট, এই প্রত্যয়টা যখন থাকে তখন ইত হয়, মানে বিলুপ্ত হয়ে যায়, আমরা যা দেখতে পাচ্ছি, মানে এটা চলে যায় এখান থেকে। নি যোগ অনট, এখানে জিনিসটা আসলে কি হচ্ছে আলটিমেটলি? এটা নি যোগ অনট, দেখুন কিন্তু এটা কিন্তু হয়ে যাচ্ছে নয়ন। এই অনট এটা কিন্তু চলে যাচ্ছে, এটা চলে এখানে কি হয়, অন হয়ে যায় এই অনটের জায়গাতে, মানে টয়ের জায়গাতে মোট কথা। নিযোগ অনট, এটা হয়ে যাচ্ছে নিযোগ অন, সেখান থেকে হয়ে যাচ্ছে নয়ন। এবারে আমরা দেখছি শ্রবণ, শ্রুযোগ অনট, এই যে এখানে দেখলাম শ্রুযোগ অনট শ্রবণ, এই যে এই জায়গাটাতে শ্রুযোগ অন, মানে কি হচ্ছে এখানে? এখানে কিন্তু এই শ্রুযোগ অনট এখানে, তারপরে যখন শ্রুযোগ অন হচ্ছে তার মানে কি দাঁড়ায়? তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই এখানে শ্রুযোগ অনের ক্ষেত্রে যে আমার এখানে অনট ছিল, আমি যেটা বলছিলাম এই টটা চলে যাবে, শুধু অনটা কিন্তু থাকছে। শ্রুযোগ অনট,
শ্রুযোগ অন হলো, ট কিন্তু বিলুপ্ত হয়ে গেল, চলে গেল। এই শ্রুটা অনেক গুণ এবং সন্ধির ফলে শ্রবণ হয়ে যায়। তাহলে এটা বলা যেতে পারে যে আচ্ছা এটা কিভাবে শ্রবণ হয়ে গেল, এটা আসলে সন্ধির কারণে হয়ে গেল। তো একইভাবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি নে যোগ অন, নয়ন, যখন এমন ক যোগ ত এই প্রত্যয়টা, এই যুক্ত বর্ণের প্রত্যয়টা থাকবে, তখন হচ্ছে আমরা সেটাকে কিভাবে দেখব। সেখানে আমাদের বর্গীয় জ যোগ ইয়, এই যুক্ত বর্ণটা, জ্ঞা যোগ কয়ত, এটা হচ্ছে জ্ঞাত। তাহলে এখানে আসলে হলোটা কি? এখানে যেটা হলো যে এই যে ক, এই কটা হচ্ছে লোপ পাবে, কটা চলে যাবে, শুধু তটা সেখানে থেকে যাচ্ছে। কারণ এখানে কিন্তু ছিল ক যোগ ত, কটা কিন্তু চলে গেল, শুধু ত রয়েছে, জ্ঞাত। হ্যাঁ যোগ ক যোগ ত, এটা হবে খ্যাত। এবারে আসা যাক কিছু বিশেষ নিয়মে সাধিত প্রকৃতি প্রত্যয়ের কথা। ক যোগ ত এই প্রত্যয়টা যুক্ত হলে ধাতুর অন্তঃস্বর ইকার হয়। এখন আসা যায় আদিতে কি অন্তে কি। আচ্ছা, অন্ত হচ্ছে মানে শেষে, ধাতুর, ধাতু কি, ধাতু হচ্ছে এটা, যেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তো অন্তঃস্বরটা কি এখানে ছিল? এখানে কিন্তু যেই ঠ ছিল, ঠয়ের সাথে একটা ইকার যুক্ত হয়ে গেল, মানে পঠিত। এবং আমাদের এখানে কি বলেছিলাম যে এরকম ক যোগ ত যখন থাকে তখন তো শুধু তটা এখানে অবশিষ্ট থাকে, আর কটা তো চলে যায়। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল পঠিত। তেমনি যখন এই প্রত্যয় যুক্ত হয়, ধাতুর অন্তঃস্থিত মানে ধাতুর মাঝে চ এবং বর্গীয় জ যদি থাকে, আবার বলছি, যখন এরকম কয়ে ত এই প্রত্যয় যদি থাকে, তার সাথে আমার যেই ধাতুটা, সেই ধাতুটার যদি চ বা বর্গীয় জ থাকে, সেটা বদলে হয়ে যায় ক। যেমন সিচ যোগ কয়ত, এটা হয়ে যাচ্ছে সিক্ত। এছাড়া এই প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়। এটার উদাহরণটা দেখাচ্ছি এখানে, কয়েকটি প্রকৃতি প্রত্যয়ের উদাহরণ। যেমন গম যোগ কয়ত, এটা কি হলো? গত। গ্রন্থ যোগ কয়ত, এটা কি হলো? গ্রথিত। মানে এই জায়গাতে আমি যেটা বলছিলাম যে পরিবর্তনটা অন্যরকমও হতে পারে। যেমন এখানে গম যোগ কয়ত, এখানে কি হলো? এই মটা কিন্তু এখান থেকে একদম বিলুপ্ত হয়ে গেল। বিভিন্ন রকমের পরিবর্তন হতে পারে, মোট কথা এগুলো হচ্ছে ব্যতিক্রম উদাহরণ। গ্রন্থ যোগ কয়ত, গ্রথিত। আর এই ব্যতিক্রম উদাহরণগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তো আমাদের এগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে। এবারে আমরা দেখব যে যখন কয়তয়ের সাথে হ্রস্বইকার যুক্ত হয়, সেটা যখন প্রত্যয় হিসেবে থাকে, তখন কটা এখান থেকে বিলুপ্ত হয়, তিটা থাকে। আগে আমরা কি দেখেছিলাম যে কটা বিলুপ্ত হয়, শুধু ত থাকে। সহজ ব্যাপার, এখন একটা হ্রস্বইকার চলে এসেছে, সেই হ্রস্বইকারটা এখন থাকবে তয়ের সাথে। যেমন গম যোগ কয়ত হ্রস্বইকার, এটা কি হয়ে গেল? এই যে আমরা বলছিলাম কি, যে এখানে মটা তো লোপ হয়েছে, ঠিক আছে, এই জায়গাতে আমি বলছিলাম যে তি থাকবে, এই কয়ের নিচে যে হলন্ত রয়েছে বা হসন্ত রয়েছে, এটা কিন্তু চলে যাবে। ওখানে কিন্তু চলে গেল, চলে গিয়ে কি হলো? গতু। এখানে মটা লোপ হয়েছে। তো আমরা এগুলো একটু লক্ষ্য রাখবো। বিশেষ নিয়ম দেখবে এবার আমরা কিছু, যখন এই কয়ের সাথে ত যুক্ত হয়ে প্রত্যয়ে যুক্ত, মানে প্রত্যয়ে যোগ করে যখন ধাতুর মানে অন্ত ব্যঞ্জনটা, আমি আবার বলছিলাম যে অন্ত ব্যঞ্জন, এটা আবার কি, বা আদি অন্ত, এটা মনে রাখতে হবে। আদি মানে হচ্ছে শুরু, অন্ত মানে হচ্ছে শেষ। তো ধাতুর অন্ত ব্যঞ্জন কি এখানে, মানে পরের বা শেষের ব্যঞ্জনটা কি? ন। এটা কি হবে? এটা রীতিমতো লোপ পেয়ে যাবে। আর কয়তো থাকলে তো আমরা পড়েছি যে কটা চলে যায়, রস্বই সহ এখানে শুধু মানে তি হবে আর কি দিন শেষে। মন যোগ কি হয়ে গেল? মতি। রম যোগ এটা হয়ে গেল রতি। কোনো কোনো ধাতুর উপধা অকারের বৃদ্ধি হয়, অর্থাৎ আকার হয়। আচ্ছা, এটা আমরা দেখছি, উদাহরণগুলো দেখলে আসলে এগুলো মানে একটু পরিষ্কার হয়। এভাবে সংজ্ঞা পড়ার পর এটা খুবই মনে হয় যে ভাই এটা কি বোঝাচ্ছে। শ্রম যোগ কয়তো হ্রস্বইকার, এটা হয়ে যাচ্ছে শ্রান্তি। মানে অকারের বৃদ্ধি হয়, মোট কথা অকারটা এখানে আকার হয়ে যাচ্ছে। এই যে এখানে শ্রম, আমরা কিন্তু দেখছি যে মটা এখানে লোপ পাচ্ছে, ঠিক আছে, তারপর এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল, এই অকারটা হয়ে গেল আকার, এবং এই এখানে কি হয়ে গেল? এখানে মটা আসলে লোপ পাচ্ছে ঠিক তা বলবো না, মানে সন্ধির কারণে ম হচ্ছে ন হয়ে যায়। যেমন এখানে যদি আমি দেখি যে মটা ন হয়ে গেছে, এবং এই যে অ ছিল প্রথমে, এই অটা হয়ে গেছে আ, অর্থাৎ এটা সন্তি হয় নাই, এটা হয়ে গেছে শান্তি। এটা শ্রন্তি হয় নাই, এটা হয়ে গেছে শ্রান্তি। এই ধরনের
চ এবং বর্গীয় জ স্থলে ক হয়। যেমন চ কি হচ্ছে এখানে, বচ যোগ কয়ত হ্রস্বইকার, এটা হচ্ছে উক্তি, এবং মুচ যোগ কয়ত হ্রস্বইকার, এটা হয়ে যাচ্ছে মুক্তি। এটা কিন্তু বিশেষ নিয়ম, মনে রাখতে হবে। তো এখানে কি হলো, চ বা বর্গীয় জ, সেই জায়গাতে চ এর জায়গাতে কি হয়ে গেল, চ এর জায়গাতে হয়ে গেল ক। আর এখানে কি ছ এর জায়গাতে কি, এবং এখানে যখন আমরা বর্গীয় জ দেখতে পাচ্ছি, বর্গীয় জ যদি থাকে সেটাও একই হয়। তো এখানে আমি একটা জিনিস বলে নিব যে অনেকের প্রশ্ন আসতে পারে, বচ, উক্তি থেকে বচ, এটা কিভাবে আসলো? আমাদের আসলে এগুলো একটু মনে রাখতে হবে। মানে কিছু কিছু জায়গাতে আমি বলছিলাম যে সংস্কৃত আমাদের যেই ক্রিয়া প্রকৃতিগুলো হবে, সেই ক্রিয়া প্রকৃতিগুলো কিন্তু অনেকটাই আমরা দেখে বুঝবো না অনেকগুলো, যে এটা ভাই কিভাবে বলবো, যে আধুনিক বাংলায় বলছি এক ধরনের, মানে এটার প্রকৃতিটা এটা কিভাবে আসতে পারে এটা থেকে এটা। তো এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তেমনি এবারে আমরা দেখব কিছু নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধ হচ্ছে এমন, যেটা আমরা সন্ধির ক্ষেত্রে অনেক সময় দেখি, যে যেখানে হচ্ছে আমাদের এটা মানে নিয়ম নীতিকে অনুসরণ করে হচ্ছে না। গৈদ যোগ কয়ত হ্রস্বইকার বা গৈদ যোগ কয়ত হ্রস্বইকার, এটা হচ্ছে গীতি। সিদ্ধ যোগ কয়ত হ্রস্বইকার, এটা হচ্ছে সিদ্ধি। তাহলে ওই যে একই প্রশ্ন আসতে পারে যে ভাই গীতি এটা কি হয়, গৈদ হয়। ওই যে বললাম যে এগুলো হচ্ছে সংস্কৃত থেকে এসেছে, তৎসম থেকে এসেছে, তাই আমাদের এগুলো একটু মনে রাখতে হবে। আর সবচেয়ে বেশি প্রশ্ন আসে এসব থেকে, এই ব্যতিক্রমগুলো থেকে। আর এই কমনগুলো পড়ে গেলে আসলে খুব সহজ এই মানে পরীক্ষায় প্রকৃতি প্রত্যয় উত্তর করা। এবারে দেখবো তব্য ও অনিয়, এই দুটো প্রত্যয়ের ক্ষেত্রে কি হয়। কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে তব্য ও অনিয় প্রত্যয় হয়। আচ্ছা, আমাদের আসবে না এইভাবে, আমাদের আসবে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ। ক্রিযোগ তব্য, কর্তব্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যখন আমি দেখি যে আমি যেটা বললাম বারবার, যে যখন তৎসম থেকে আসছে কর্তব্য, এটাকে তো মনে হয় ভাই এটা ভাঙলে কি হতে পারে, করযোগতব্য, কিংবা এটা ভাঙলে করযোগতব্য কেন হচ্ছে না বা এমন, কিন্তু না, এটা কিন্তু আসলে সংস্কৃত থেকে এসেছে। তাই আমাদের এগুলো একটু মনে রাখতে হবে। ক্রিযোগতব্য, দাতব্য, দা যোগতব্য, এবং অনিয় সেখানে কি হচ্ছে, করণীয়। ক্রিযোগ অনিয়, একইভাবে রক যোগ অনিয়, রক্ষণীয়। ত্রিচ প্রত্যয় যখন থাকে তখন কি হয়, চটা হচ্ছে চলে যাবে, শুধু ত্রি এটা থাকবে। আবার ভালো করে শুনুন, যে ত্রিচ এই প্রত্যয়ের ক্ষেত্রে চ এটা লোপ পাবে, শুধু ত্রি থাকবে এখানে। যেমন দেখছি দা যোগ ত্রিচ, কি বললাম, যে দা যোগ ত্রিচ, এখানে চ চলে যাবে, চলে গেল, কি থাকলো সেখানে, ত্রি এটা থাকলো, তাহলে এটা হবে দাত্রী। যাই হোক, এটা পরিবর্তিত হয়ে আমরা এখন আধুনিক বাংলায় বলছি দাতা। মা যোগ ত্রিচ, এটাও কি হয়ে গেল একইভাবে, মাতা। এটা কি হবার কথা ছিল, চটা তো লোপ পেল, কিন্তু ত্রি সেটা থেকে গেল, মাতৃ। আধুনিক বাংলায় এসে আমরা বলছি মাতা। বিশেষ নিয়ম এবার আমরা দেখছি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা, এই উদাহরণটা। যুদ্ধ যোগ ত্রিচ, এটা হয় যোদ্ধা। তাহলে যোদ্ধার ক্রিয়া প্রকৃতিটা কি, যুদ্ধ, আর সেটার কৃত প্রত্যয়টা কি, ত্রিচ। যুদ্ধ যোগ ত্রিচ, যোদ্ধা। এবারে আমরা দেখব নক প্রত্যয়। এখানে যেটা হয়ে থাকে যে মূর্ধন্য নটা চলে যায় এবং অক এটা থেকে যায়। পট যোগ নক, এটা কি হয়, এই পট যোগ নক বা পট যোগ অক, আমরা দেখলাম যে এই যে এখানে নক বললাম, মানে নক এটা কিন্তু চলে গেল, মানে মূর্ধন্যটা কিন্তু আর নেই। আমরা কিন্তু এটাকে কোনোভাবেই বলছি না যে পাঠ নক বা এমন কিছু একটা, কিন্তু যে অক এটা কিন্তু থেকে গেল। তাহলে কি হলো, পাঠক। মূল স্বরের বৃদ্ধি হয়ে অস্থানে আ হয়েছে, মূল স্বরের বৃদ্ধি হয়ে অস্থানে আ হয়েছে, এটা দিয়ে কি বোঝায়। যেমন এই যে এখানে যদি আমি বলি যে নি মানে নিকে নকও বলা যায়, নৈ যোগ অক, যেখানে প্রথম স্বরটা বৃদ্ধি পেল এবং হয়ে গেল কি, হয়ে গেল নায়ক, মানে অয়ের স্থানে কি হয়ে গেল, অয়ের স্থানে হয়ে গেল আ। কেমন, এই যে নক এটা ছিল অ, তো আমরা কি এটাকে কি বলছি, আমরা কি এটাকে বলছি যে নয়ক, নয়ক কিন্তু বলছি না, এখানে এটার বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়া মানে কি, বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে অয়ের জায়গাতে আ হয়ে যাচ্ছে, নায়ক। একইভাবে গৈ যোগ নক, আমরা কি এটাকে বলছি গয়ক, আমরা কিন্তু তা বলছি না, বরং আমরা এটাকে বলছি গায়ক।
বিশেষ নিয়ম দেখতে পাবো এবার আমরা কিছু। নক প্রত্যয় পরে থাকলে নিজন্ত ধাতুর ইকারের লোপ পায়। নিজন্ত ধাতু আমি বহুবার বলেছি এখন পর্যন্ত, নিজন্ত বা প্রযোজক ধাতুর সংজ্ঞাটা। নক প্রত্যয় পরে থাকলে, পুঁজি যোগ নক, এটা কি হলো, পরে রয়েছে। নিজন্ত ধাতুর যে ইকার সেটা হচ্ছে এখানে লোপ পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমরা দেখলাম যে আমরা তো আগে দেখেছি নক হবে না, শুধু অক হবে নকের জায়গাতে, পূজক সেটা বুঝলাম। এখানে যে পুঁজি, এখানে কি ছিল, এখানে ধাতুর যে ইকারটা ছিল সেটা কিন্তু এখানে থেকে চলে গেল। মানে ধরুন এটা হয়তো এমন হতো তাহলে পুঁজিয়ক, পুঁজিয়ক তো না, যে পূজক। তেমনি একইভাবে আকারান্ত ধাতুর পরে যখন নক প্রত্যয় থাকে তখন এই আকারান্ত ধাতুর শেষে, মানে এই ক্রিয়া প্রকৃতির শেষে একটা অন্তস্থ অ চলে আসে। যেমন দা যোগ নক, বলেছিলাম কি নক হবে না, নকের জায়গাতে হবে অক। তাহলে কি হতো, দা অক, এমন না, একটা ক্রিয়া প্রকৃতির পরে একটা অন্তস্থ অ চলে আসবে, তার মানে দায়ক। বি যোগ, মানে এটা কি হচ্ছে, যোগ নক, এখানেও কি হচ্ছে, এই যে আমরা দেখলাম যে ধা, ধা হচ্ছে এখানে ক্রিয়া প্রকৃতি, তারপরে কি আসলো, তারপরে অন্তস্থ অ চলে আসলো, আর নক, নকের জায়গাতে হয়েছে অক। এবারে আমরা দেখছি যে ঘ্যান প্রত্যয়, ঘ মূর্ধন্য ন ই জফলা, এইগুলোর ব্যাপারটা কর্ম ও ভাববাচ্যে ঘ্যান হয়। যেমন এখানে কি বলছি, ক্রি যোগ ঘ্যান কার্য, ধৃ যোগ ঘ্যান ধার্য। সহজভাবে বুঝাই এটা কি হচ্ছে। এখানে যেটা হচ্ছে, যখন আমরা ঘ্যান পাচ্ছি সেটা কি হচ্ছে, মূর্ধন্য নটা এখান থেকে চলে যাচ্ছে, ঘ মূর্ধন্য ন দুটাই কিন্তু চলে যাচ্ছে, থাকছে কি, থাকছে শুধু এই জফলাটা। মানে এই যে এই জফলাটাই যদিও এখানে সবসময় জফলা হিসেবে থাকবে এমন কোনো কথা নেই, সেটা হচ্ছে বর্ণ হিসেবেও চলে আসতে পারে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এখানে ক্রি যোগ ঘ্যান, এই যে এখানে যে রিকারটা ছিল সেটা রেফ হিসেবে চলে আসছে, আর এখানে এই যে ঘ্যান, এই ঘ্যানের ঘ আর মূর্ধন্য ন এটা চলে যাবে, কিন্তু এই ঘ আর মূর্ধন্য নর মাঝে যে একটা জফলা রয়েছে সেটা এখানে বর্ণরূপে চলে আসলো, হয়ে গেল কার্য। একইভাবে ধৃ যোগ ঘ্যান, এই যে ধৃ এটা হয়ে গেল এখানে ধার্য। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবারে আমরা দেখছি যে আধুনিক বাংলা বানানে আমি যে কথাটা এখানে লিখে আনলাম, যে মানে কেন আমি এটা লিখলাম যে রেফের পরে আসলে দ্বিত্ব হয় না, মানে অন্তস্থ জয়ের, অন্তস্থ জ প্লাস অন্তস্থ জ, বা মানে অন্তস্থ জয়ের সাথে জ ফলা, এটা কিন্তু হয় না। আমরা যেটা দেখছি অন্তস্থ জ যখন দেয়া হয় তখন শুধু ওটার উপর একটা রেফ বসতে পারে, যে কার্য যেটা বললাম মাত্র, তো বা ধার্য, এখানে এরপরে আর জ ফলা বসা সম্ভব না। এবারে আসি আমরা অন্তস্থ জ প্রত্যয়, কর্ম ও ভাববাচ্যে যোগ্যতা ও ঔচিত্য অর্থে অন্তস্থ জ প্রত্যয় যুক্ত হয়। আচ্ছা, মূর্ধন্য স যুক্ত হলে আকারান্ত ধাতুর আকার স্থলে একারান্ত হয় এবং অন্তস্থ জ অন্তস্থ অ হয়। আচ্ছা, একদম সহজ করে বুঝাচ্ছি। এটা হচ্ছে দা যোগ অন্তস্থ জ, এখানে কি হলো, এই দা যোগ অন্তস্থ জ এটা হয়ে গেল দেয় বা দেও, বা হা যোগ অন্তস্থ জ এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল হেয়। এই যে হেয় করা, আমরা যেটা বলি মানুষকে অনেক সময় যে হেয় করা উচিত নয় কাউকে, তো এখানে আমরা যেটা দেখি যে মানে আয়ের জায়গাতে কি হচ্ছে, এখানে আয়ের জায়গাতে এ হয়ে যাচ্ছে। সহজ কথা, অন্তস্থ জ, অন্তস্থ জর জায়গাতে কি হচ্ছে, অন্তস্থ জ জায়গাতে অন্তস্থ, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি হয়ে যাচ্ছে, এটা অন্তস্থ অ হয়ে যাচ্ছে। যেমন দা যোগ জ, এটা কি হয়ে গেল, এ হয়ে গেল, তারপরে অন্তস্থ অ হয়ে গেল, দেও বা হেয়, এমন আর। এবারে আমরা দেখব যখন নিন প্রত্যয় থাকবে, নিন প্রত্যয়ের ক্ষেত্রে কি হয়, এখানে মূর্ধন্য নটা চলে যাচ্ছে, মূর্ধন্য চলে গেলে কি থাকে, ইন, ইন থাকে, এই ইন দীর্ঘইকার হয়ে যায়, অর্থাৎ প্রত্যয় এটা হ্রস্বই হিসাবে আসছে, কিন্তু যখন আমরা প্রত্যয় মানে প্রকৃতি প্রত্যয় সাধিত যে শব্দটা পাচ্ছি সেখানে এটা আর হ্রস্বই হিসাবে থাকছে না, সেটা দীর্ঘই হয়ে যাচ্ছে। গ্রহ যোগ নিন, প্রত্যয়টা কি নিন এবং হ্রস্বই রয়েছে, এটা কি হয়ে গেল এখানে, এখানে যেটা হয়ে গেল তা হলো এই মূর্ধন্য নটা আমরা দেখছি যে এখান থেকে লোপ পেল, এবং মূর্ধন্য নটা লোপ পাবার পরে এই যে ইন এটা কিন্তু থেকে যায়, এবং এখানে যা হয় যে ইনটা হচ্ছে আমরা দেখতে পাই এটা হচ্ছে দীর্ঘইকার হয়ে যায়, মানে এখানে
যখন আমরা দেখছি তখন এটাকে আর কিন্তু আমরা হ্রস্বই হিসেবে দেখছি না, একইভাবে পানিন এটা হয়ে যাচ্ছে পাই। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, আসলে এগুলো মনে রাখা ছাড়া তেমন কিছু করারও নেই। কিন্তু নিন যুক্ত হলে হন ধাতুর জায়গাতে ঘাত হয়, খুবই ইম্পর্টেন্ট এটা। আত্ম যোগ হন, হন যোগ নিন, এটা হচ্ছে আত্মঘাতী। তাহলে কি হলো এখানে, হনের জায়গাতে কি হয়ে গেল, হনের জায়গাতে হয়ে গেল ঘাত। আর নিন আমরা কি বলেছিলাম যে সেখান থেকে দীর্ঘইকার চলে আসবে, দীর্ঘইকার চলে আসবে, আত্মঘাতী। আমরা কি থামবো নাকি না? হ্যাঁ ঠিক আছে। ইন প্রত্যয়, ইন প্রত্যয়ে ইনটা সরে সেই জায়গাতে দীর্ঘইকার হয়। এখানে শ্রম যোগ ইন, তাহলে আমি কি বললাম, ইন এটা কিন্তু সরে যাচ্ছে, মানে প্রত্যয়টা যখন সরে যাচ্ছে, আমার এখানে প্রকৃতি কি ছিল, প্রকৃতি ছিল শ্রম, সেটার সঙ্গে দীর্ঘইকার যুক্ত হচ্ছে, অর্থাৎ হয়ে যাচ্ছে শ্রমী। এবারে আমরা যেটা দেখি যে এই জায়গাটাতে কিন্তু আসলে আমি মানে এটা আমার একটা ভুল গিয়েছে, আমি বলবো যে এখানে আমরা একটু যেই ক্রিয়া প্রকৃতির যে চিহ্নটা সেটা একটু বসিয়ে দেব নোট করার সময়। অল প্রত্যয়, এই জায়গাটাতে ল এটা উঠে যায়, উঠে শুধু অ থাকে, অর্থাৎ জি যোগ অল, এখানে কি হয়ে যাচ্ছে জিও, খি যোগ অল এটা হয়ে যাচ্ছে ক্ষয়। এই ধরনের ব্যতিক্রম কি, হন যোগ অল বধ, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এটা একটু মনে রাখবো, হন যোগ অল বধ, কোনো নিয়ম নেই, এটা শুধু আমরা মনে রাখবো। এবারে আমরা দেখছি কৃদন্ত বিশেষণ গঠনে কতিপয় কৃত প্রত্যয়, কৃদন্ত বিশেষণ গঠনে। আচ্ছা আমি একটু সহজ করে দেখাই এখানে, যে চল যোগ ইষ্ণু এটা কি হচ্ছে চলিষ্ণু, ইস যোগ বর ঈশ্বর, ভাস যোগ বর ভাস্বর। এবং যখন হচ্ছে আমরা র প্রত্যয়ে যাচ্ছি এই জায়গাটাতে, তখন কি হচ্ছে নম যোগ র নম্র, হিন যোগ স যোগ র হিংস্র। একইভাবে যখন উক প্রত্যয় যাচ্ছি ভুযোগ উক, যেটা হচ্ছে ভাবুক হয়ে যাচ্ছে, জাগরি যোগ উক যেটা হয়ে যাচ্ছে জাগরুক। আমরা প্রকৃতি প্রত্যয়ের এই বিশ্লেষণগুলো মাথায় রাখবো। সানচ প্রত্যয় যখন থাকে তখন কি হয়, এখানে আসলে স ও চ এখান থেকে চলে যায়, বরং এই আনের পরিবর্তে সেখানে চলে আসে মান। আরো সহজ করে বুঝাই, দীপ যোগ সানচ, স বাদ দিয়ে দিলাম, চ বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকে আন থাকে, আনের জায়গাতে হয়ে যাবে মান, আর এখানে একটা জফলও চলে আসে, দীপ যোগ সানচ হয়ে গেল দীপ্যমান। তেমনি ঘই প্রত্যয়, এটাও কৃদন্ত বিশেষ্য গঠনে হয়। তো এখানে হচ্ছে ঘৃ আর ইয়, এটা হচ্ছে এখান থেকে যেটা হয় যে চলে যায়, এখানে এই ঘ থাকুক ইয় থাকুক সেটা চলে যাবে, শুধু থাকবে এখানে অ। আমি একটু বুঝিয়ে নেই এটার পরিবর্তে, যেমন বস যোগ ঘই, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল বাস। এবং যুজ যোগ ঘই, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল যোগ। বিশেষ নিয়মে কেমন হয়, এই যে ত্যাজ যোগ ঘই ত্যাগ, পচ যোগ ঘই পাক, সূচ যোগ ঘই শোক। আমাদের এগুলো আসলে মনে রাখতে হবে, এছাড়া তেমন কিছুই করার নাই। কিন্তু নন্দী যোগ অন এটা হবে নন্দন, এক্ষেত্রে কিন্তু আযোগে আবার নন্দনা হয়ে যায়, এটা কিন্তু একটা ব্যতিক্রম ব্যাপার। তো আমি এবারে অনুশীলনীতে একটু চলে যাই, যে পাইয়ের প্রকৃতি প্রত্যয় আমরা একটু নির্ণয় করি, তারপরে আমরা দেখছি ঘই প্রত্যয় সাধিত শব্দ এখানে কোনটা, আমি একটু আগেই পড়িয়েছি। ক্রেতা কোন প্রত্যয় যোগে গঠিত একটা শব্দ। এবারে আমরা দেখব তদ্ধিত প্রত্যয়ের কিছু প্রকারভেদ। বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় 3 ধরনের হয়ে থাকে, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। কি বললাম, যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন এখানে কি দেখছি আমরা, মনুযোগ স্ন মানব, লোকযোগ স্নিক লৌকিক। অর্থাৎ এখানে আমি কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে ঠিক আছে, এবং সেটা নতুন শব্দ গঠন করছে আর কি। মানে মোট কথা এখানে আমরা যেমনভাবে সেটা দেখে এসেছিলাম যে সংস্কৃতের সঙ্গে যুক্ত হয়ে যেটা আমরা এর আগে দেখেছি প্রকৃতির ক্ষেত্রে, তেমনি একইভাবে আমরা সেটা প্রত্যয়ের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাই। যে মানে আমরা যেটা দেখে এসেছিলাম কৃত প্রত্যয়ের ক্ষেত্রে,
এখন আমরা একইভাবে কিন্তু সেটা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রেও দেখতে পাই। মনোযোগ স্ন, এটা কি মানব। লোক যোগ স্নিক, লৌকিক। সহজ কথায় যেখানে আমি দেখতে পাচ্ছি যে এটা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে। বাংলা তদ্ধিত প্রত্যয় কোনটা, সেটা হচ্ছে সংস্কৃত বিদেশি প্রত্যয় ছাড়া বাকি যা আছে সবগুলো হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। যেমন বাঘ যোগ আ, বাঘা। ঘর যোগ আমি, ঘরামি। এগুলো সংস্কৃত শব্দও না, এগুলো বিদেশিও না। বাঘ, ঘর এগুলো সংস্কৃতি না, বিদেশিও না। তার মানে এগুলো সবই হচ্ছে বাংলা। আর বিদেশি তদ্ধিত প্রত্যয় এটা আমরা এখানে দেখতে পাবো যখন হচ্ছে সেটা বিদেশি শব্দের সাথে বসে। অর্থাৎ এখানে আমরা এখানে যেই বলবো যে নাম প্রকৃতিটা দেখতে পাবো বা যেই শব্দ প্রকৃতিটা দেখতে পাবো সেটা হচ্ছে বিদেশি শব্দ। ডাক্তার যোগ খানা, ডাক্তারখানা। ধরি যোগ বাজ, ধরিবাজ ইত্যাদি। এবারে আমরা দেখব সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে এগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যুগে মানে শব্দ যেগুলো গঠিত হয়, আমরা মূলত এগুলোই আমরা ঘুরে ফিরে পাবো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় হিসেবে। এবারে আমরা দেখতে পারি কিছু সাধারণ সূত্র, যেমন আমরা দেখে এসেছিলাম কৃত প্রত্যয়ের ক্ষেত্রে যে শব্দের সঙ্গে এভাবে মানে মূর্ধন্য ষ এর সাথে ইয় অপ্রত্যয় যুক্ত হয় সেটার মূল স্বরটা বৃদ্ধি হয়। আমরা যেটা দেখেছিলাম যে বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে আসলে কি হয়ে যায়, অ আ হয়ে যায়। নগর যোগ স্ন, এটা কি হয়ে যাচ্ছে, নাগর। এটা কিন্তু চলে যাচ্ছে মানে মূর্ধন্য ষ এর সাথে ইয়, এটা চলে যাচ্ছে। আর এই নগর এটা বৃদ্ধি পাচ্ছে, নাগর আ হয়ে যাচ্ছে। মধুর যোগ স্ন, এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাধুর্য। তেমনি যে শব্দের সঙ্গে স্ন এই অপ্রত্যয়টা যুক্ত হয় তার এই যে বললাম যে প্রাতিপদিক, প্রাতিপদিক হচ্ছে যে নামপদের যে মানে এই অংশটাকে আমরা বলছি প্রাতিপদিক। প্রাতিপদিকের অন্তঃস্বরের উকার, ওকার মানে উকারটা হচ্ছে ওকারে পরিণত হয়, বা আমরা দেখছি যে কখনো কখনো সেটা ঔকার এরকম একটা অবস্থায় আসছে। তো আমরা এটার নিয়মটা দেখছি, তাতে আমাদের কাছে আসলে একদম পরিষ্কার হয়ে যাবে। গুরু যোগ স্ন, তো এখানে কি দেখলাম, এটাতে যে প্রাতিপদিক মানে যেটা হচ্ছে আমাদের এখানে নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি সেটাকে প্রাতিপদিক বলা হয় নামপদের মূলকে। তো যেমনটা ক্রিয়াপদের মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। তো গুরু এটার সাথে যখন স্ন বসছে এটা কি হয়ে গেল, এই উটা হয়ে গেল ও, গৌরব। লঘু যোগ স্ন, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল লাঘব। শিশু যোগ স্ন, এই যে নামপদের অংশটা এটা হয়ে গেল শৈশব। দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গ সহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়। একদম সহজ করে বুঝিয়ে দিই, সংজ্ঞাটা আসলে খুব কঠিন মনে হচ্ছে। দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে যখন তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় তখন এই যে উপসর্গ সহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরটা যেটা ছিল সেটা বৃদ্ধি হবে। আমরা একটু আগে পড়িয়েছি বৃদ্ধিটা কি, পরলোক যোগ স্নিক, কি হয়ে গেল এটা, এই লোকটা হয়ে গেল লৌ, পারলৌকি। শুভগ যোগ স্ন, এটা কি হয়ে গেল, সৌভাগ্য। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যখনই আমরা এই প্রাতিপদিক ব্যবহার করছি অর্থাৎ এই নাম প্রকৃতির ক্ষেত্রে আমরা কিন্তু আর প্রকৃতি চিহ্নটা ব্যবহার করছি না। আমরা আগেও বলেছি প্রকৃতি চিহ্ন আমরা ব্যবহার করব শুধুমাত্র ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে। এবারে আমরা কিছু ব্যতিক্রম দেখব। বর্ষ শব্দ পরপদ হলে পূর্বপদের সংখ্যাবাচক শব্দের মূল স্বরের বৃদ্ধি হয় না। বর্ষের যে শব্দটা সেটা যদি পরপদ হয়ে থাকে তাহলে পূর্বপদের যেই সংখ্যাবাচক শব্দটা সেটার মূল স্বরটার কোনো বৃদ্ধি হয় না। মানে এখানে কি, এই বর্ষ, বর্ষ হচ্ছে এখানে পরপদ, পূর্বপদ হচ্ছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই যে দি রয়ে গেছে, কোনো বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি না। কিংবা যখন আমরা সংখ্যাবাচক শব্দ না থাকলেও নিয়ম মতো মূল স্বরের বৃদ্ধি হয়। যখন সংখ্যাবাচক শব্দ থাকছে না যেমন বর্ষযোগ স্নিক, এটা হয়ে যাচ্ছে বার্ষিক, কিন্তু দ্বিবর্ষযোগ স্নিক এটা হচ্ছে দ্বিবার্ষিক। তেমনি অন্তঃস্থ প্রত্যয় থাকলে প্রাতিপদিকের অ থাকুক আ থাকুক হ্রস্বই দীর্ঘই যাই থাকুক সেটা লোপ পায়। যেমন সম যোগ জ, সাম্য। এই অটা কি হলো, এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে এই লোপ পেয়ে গেল। তেমনি যেমন কবি যোগ জ, এটা কি হয়ে গেল, এটা হলো কাব্য। মানে এই প্রত্যয়টা যখন যুক্ত হচ্ছে, ভালো মতো দেখি, কবি তার সাথে অন্তঃস্থ জ এই প্রত্যয়টা যুক্ত হলো, প্রাতিপদিকের সঙ্গে এখানে কি ছিল, ই ছিল,
এটা কি, এটা কিন্তু চলে গেল, বরং ইটা চলে গিয়ে এটা এখানে আকার চলে আসলো এবং যত ছিলই কাব্য হয়ে গেল। একইভাবে এখানে অটা লোপ পেল, আকার চলে আসলো, সাম্য হয়ে গেল, মধুর যোগ জ। এখানে আমি কি বলেছিলাম যে যাই থাকুক না কেন সেটা হচ্ছে লোপ পাবে, এবং সেটা লোপ পেয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে যেই রূপটা আসছে সেটা কিন্তু একটু অন্যরকম ভাবে আসছে। প্রাচী যোগ জ, একইভাবে দীর্ঘই লোপ পাচ্ছে, প্রাচ্য হলো। আর ব্যতিক্রম সভা যোগ জ, সভ্য। সাভ্য কিন্তু নয়, কারণ আমি বারবার দেখছি এখানে কিন্তু আকার চলে আসছে। যে এখানে দেখাচ্ছিলাম যে সংযোগ জ, সাম্য, তাহলে বলতে পারি সভা যোগ জ, এখানে তো সাভ্য হওয়ার কথা, এই সয়ের সাথে একটা আকার চলে আসার কথা, কিন্তু না, সেটা আসবে না, এটা হবে হচ্ছে সভ্য। এটা হচ্ছে ব্যতিক্রম। এবারে আমরা কিছু সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের নিয়ম নিয়ে কথা বলবো। ইত প্রত্যয় উপকরণজাত বিশেষণ গঠনে, উপকরণজাত, কুসুম যোগ ইত, কুসুমিত, তরঙ্গ যোগ ইত, তরঙ্গিত। মানে এখানে যখন আমরা কোনো একটা উপকরণ, এমন মানে উপকরণ থেকে হয়েছে এমন বিশেষণ বুঝাচ্ছি। তরঙ্গিত মানে কি, এখানে কি যে তরঙ্গের দ্বারা এমন একটা ব্যাপার বোঝানো হচ্ছে। কণ্টকিত মানে কাটায় ভরা বা কণ্টকের পরিপূর্ণ এমন বিশেষণ বোঝাচ্ছে, তখন হচ্ছে আমরা ইত প্রত্যয়টা ব্যবহার করে থাকি। ইমন প্রত্যয়, এটা বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়ে থাকে, যেমন নীল যোগ ইমন, নীলিমা, মহৎ যোগ ইমন, মহিমা। এটা কিন্তু বিশেষ্য গঠনে আমরা এই ইমন প্রত্যয়টা দেখতে পাই। এবারে আমরা আসবো ইল প্রত্যয়। এটা হচ্ছে উপকরণজাত বিশেষণ গঠনে, আমি একটু আগেই বুঝিয়েছি উপকরণজাত বিশেষণটা কি। পঙ্ক যোগ ইল, পঙ্কিল, উর্মি যোগ ইল, উর্মিল, ফেন যোগ ইল, ফেনিল। এবারে আমরা আসবো ইষ্ঠ প্রত্যয়। ইষ্ঠ প্রত্যয়ের উদাহরণগুলো কেমন, গুরু যোগ ইষ্ঠ, গরিষ্ঠ, লঘু যোগ ইষ্ঠ, লঘিষ্ঠ। আসলে আমি বলবো যে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা আসলে মূলত ভুল করে না এই তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে, বেশি ভুলটা করে হচ্ছে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে। তো আমরা কৃত প্রত্যয়টা অবশ্যই মনোযোগ দিয়ে তো পড়েছি, তদ্ধিত প্রত্যয়টা কখনোই আমরা এখানে উপেক্ষা করব না, এটাও আমরা অনেক মনোযোগ দিয়ে পড়ব। ইন বা ই প্রত্যয়ের ক্ষেত্রে সাধারণ বিশেষণ গঠনে কিভাবে হয়, যেমন জ্ঞান যোগ ইন, এটা কি হয়ে গেল, জ্ঞানীন। সুখ যোগ ইন, সুখিন। গুণ যোগ ইন, গুণিন। এখানে কিন্তু আসলে তেমন পরিবর্তন নেই, মানে হয়ে গেল, একাধারী হয়ে গেল। সমাসে ইন প্রত্যয়ান্ত শব্দের পরে তৎসম শব্দ থাকলে, যদি সেটা সমাসে থাকে, তাহলে ইন প্রত্যয়ান্ত শব্দের আমরা কি দেখি যে নটা লোপ পায়, শুধু ইটা থাকে। কেমন, গুণীগণ, সুখীগণ, মানিজন, এগুলো হচ্ছে এটার উদাহরণ। তারপরে আমরা দেখতে পাই যে কর্তৃকারকের এক বচনে ইন প্রত্যয় ই হয়ে যায়, মানে ইন যে প্রত্যয়টা আমি একটু আগে বলছিলাম এটা ই হয়ে যায়, যে জ্ঞান যোগ ইন, কিন্তু এটা কিন্তু হয়ে যাচ্ছে জ্ঞানী। ই হয়ে যায় বলতে দীর্ঘই হয়ে যায়। গুণ যোগ ইন, দীর্ঘই হয়ে কি হলো, গুণী। এবারে আমরা দেখব তা ও এই যে তয়ে ব, এটা যখন থেকে থাকে বফলা, সেই প্রত্যয়টা। বন্ধু যোগ তা, বন্ধুতা। বন্ধু যোগ তয় বফলা, বন্ধুত্ব। গুরু যোগ তয় বফলা, গুরুত্ব। এরকম ঘন যোগ তয় বফলা, ঘনত্ব। মহৎ যোগ তয় বফলা, মহত্ব। এইরকম। তর ও তম প্রত্যয় এটা কখন হয়, এটা হয় হচ্ছে অতিশায়নে, মানে যখন একটা জিনিসকে অনেক বেশি এমন বুঝাচ্ছি। তরতম, মধুর, মধুর মিনতি শোনো, কিংবা মধুরতম, প্রিয়, প্রিয়তর, প্রিয়তম, এইরকম। নিন প্রত্যয়টা কখন থাকে, এটা হচ্ছে তৎসম্পর্কিত অর্থে, মানে বলবো যে ওই সম্পর্কযুক্ত অর্থে আসলে এটা বোঝানো হয় বিশেষণ গঠনে। যেমন হচ্ছে বলবো নবযোগ নিন, তাহলে এটা কি বোঝাচ্ছে, যে তৎসম্পর্কিত অর্থে, যে ওই সম্পর্কিতই কিন্তু বোঝাচ্ছে অর্থটা, মানে নব, নতুনের সাথেই কিন্তু বোঝাচ্ছে নবীন। সর্বজন, সবাইকেই যখন বোঝানো হয়, সর্বজনীন, এইরকম। তেমনি নিয় বা ইয় যেই প্রত্যয়টা, সেটা হয় বিশেষণ গঠনে। জল যোগ নিয়, কি হয়ে গেল দেখুন, ইয় হয়ে গেল, এটা জলীয়। বায়ু যোগ নিয়, এটা হয়ে গেল বায়বীয়। বর্ষ যোগ নিয়, এটা হয়ে গেল বর্ষীয়। বিশেষ নিয়মে পরযোগ পরকীয়, মানে পরকীয়। রাজা হয়ে গেল রাজকীয়। বতুপ, এটা আসলে এটা থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে যে বতুপ এবং মতুপ এই প্রত্যয়গুলো, এটা যেটা হয়ে থাকে, এটা আসলে হয়ে থাকে, আমি বলবো বান হয়ে যায়, বতুপ হয়ে যায়, যেটা ব দিয়ে, সহজ কথায় সেটা হয়ে যায় বান, যেটা ম দিয়ে মতুপ, এটা হয়ে যায় মান। যেমন গুণ যোগ বতুপ,
কি বলেছিলাম, এটা হবে বান, গুণবান। দয়া যোগ বতুপ, দয়াবান। যখন ম থাকে, বুদ্ধি যোগ মতুপ, বুদ্ধিমান। শ্রীযোগ মতুপ, শ্রীমান। বিন প্রত্যয়টা যখন থাকে, এটা হচ্ছে আছে অর্থে, আছে এমন আর কি, সেটা অর্থে আসলে বিশেষণ মানে গঠন করে। যেমন মেধা যোগ বিন, মেধাবী। মেধাবী মানে কি, যার মধ্যে মেধা আছে। মায়া যোগ বিন, মায়াবী, যার ভেতরে মায়া রয়েছে। তেজ যোগ বিন, তেজস্বী। যশ যোগ বিন, যশস্বী মানে কি, যার যশ রয়েছে, খ্যাতি রয়েছে, এমন আর কি। অর্থাৎ এটা আছে আর কি, এই অর্থে বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাতিপদিকের সঙ্গে আমি যখন এই প্রকৃতি প্রত্যয় সাধিত যে শব্দটা পাচ্ছি, এটা আছে, এটা বোঝাচ্ছে। প্রাতিপদিকের সঙ্গে সম্পর্কটা এইভাবে এখানে আসছে। র প্রত্যয়, র প্রত্যয়টা আসছে বিশেষ্য গঠনের ক্ষেত্রে। মধু যোগ র, মধুর। মুখ যোগ র, মুখর। ল যোগ ল প্রত্যয়টা আসছে, এটাও বিশেষ্য গঠনে। যেমন যেটা বললাম, শীত যোগ ল, শীতল। এবারে আসছি আমরা স্ন প্রত্যয়, যেটা আমরা কিন্তু এর আগে কৃত প্রত্যয়ও দেখে এসেছিলাম, আর এখন এবারে আমরা দেখছি তদ্ধিত প্রত্যয়। মনুযোগ স্ন, মানব। যদুযোগ স্ন, যাদব। আমরা কিন্তু ফরম্যাটটা দেখেই বুঝতে পারছি যে কেমন ভাবে হচ্ছে এটা। তো আমাকে যদি বলে যাদব, নিচের প্রকৃতি প্রত্যয় কোনটি যাদবের, আমি কিন্তু এটা দেখেই বুঝতে পারার কথা। শিব যোগ স্ন, শৈব। জিন যোগ স্ন, জৈন, যে জৈন ধর্মের কথা বলা হচ্ছে। উপাসক অর্থে, ভাব অর্থে, এখানে আমার ভাবটা কেমন, যেমন গৌরব, এটা। শিশুযোগ স্ন, শৈশব। গুরুযোগ স্ন, গৌরব, সম্পর্ক বোঝাতে। যেমন প্রাতিপদিকের সঙ্গে কেমন পৃথিবীযোগ স্ন মানে কি, পার্থিব মানে কি, এই পার্থিব জীবন, এই পার্থিব জীবনটা। তো এখানে পৃথিবীর সঙ্গে কিন্তু তার সম্পর্কটা বোঝাচ্ছে। দেবযোগ স্ন, দৈব মানে কি, দেবতা সম্পর্কিত, এমন আর কি। এবারে আমরা সেই নিপাতনের সিদ্ধ, যেটা বলছিলাম যে একদম নিয়ম নীতি ছাড়া এগুলো হয়ে থাকে। সূর্যযোগ স্ন, সৌর। সাধারণ নিয়মে সূর্যযোগ স্ন, সৌর। তো আমরা এটা একটু মনে রাখবো, সূর্যযোগ স্ন, সৌরের প্রকৃতি প্রত্যয়টা হচ্ছে এভাবে হয়ে থাকে। এবারে আসি আমরা স্ন, তার সাথে যখন জফলা থাকে তখন প্রত্যয়টা যখন আসে। তো মনুযোগ স্ন, মনুষ্য। আমরা একটু আগে যখন এটা পড়লাম যে মনুযোগ স্ন, সহজ কথা, যখন এটা জফলা থেকে থাকে তখন জাস্ট এটার সাথে কি হবে, তখন এটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে জফলাটাও চলে আসছে আর কি, মনুষ্য। তারপরে যখন আমরা দেখছি যে যম দগ্নি যোগ স্ন, জাম দগ্ন, তেমনি সুন্দর যোগ স্ন, সৌন্দর্য। সুর যোগ স্ন, সৌর্য। পর্বত যোগ স্ন, পার্বত্য। বেদ যোগ স্ন, বৈদ্য, এ ধরনের। তেমনি আমি আরেকটা দেখবো, এবারে আমরা দেখছিলাম মূর্ধন্য স যোগ ইয়, জফলা। এবারে দেখবো মূর্ধন্য স যোগ ইয়, তার সাথে দেখবো হ্রস্বই। যেমন রাবণ যোগ স্নি, রাবণী, এটা মানে হচ্ছে রাবণের পুত্র। আর দশরথ যোগ স্নি, দাশরথী। এবারে আমরা দেখব যে স্নিক প্রত্যয়ের কথা, বা ইক। দক্ষ অর্থে যখন আমরা দেখি, বা বেত্তা, বেত্তাও মানে হচ্ছে দক্ষ, ইতিহাস বেত্তা, ইতিহাস বিষয়ে যিনি দক্ষ। সাহিত্য যোগ স্নিক, সাহিত্যিক। বেদ যোগ স্নিক, বৈদিক। এখানে একটা জফলা হবে, আমি দুঃখিত, জফলাটা এখানে দেখা যাচ্ছে, এই মুহূর্তে নোট করার সময় আমরা বুঝে নিব, এটা খুবই একটা কমন একটা বানান। বিষয়ক অর্থে যখন আমরা আসি, যেমন সমুদ্র যোগ স্নিক, সামুদ্রিক। বিষয়ক অর্থে মানে কি, মানে প্রাতিপদিকটা হচ্ছে এখানে সমুদ্র, সামুদ্রিক মানে কি, সামুদ্রিক মাছ, সমুদ্রের সাথেই তো সম্পর্কিত এটা। নগর থেকে হয়ে যায় নাগরিক। বিশেষণ গঠনে হেমন্তের সাথে স্নিক বসে হয়ে গেল হৈমন্তিক, অকস্মাতের সাথে স্নিক বসে হয়ে গেল আকস্মিক। স্নেহ, এই প্রত্যয়টা কিভাবে হয়, যেমন ভগিনী যোগ স্নেহ, ভাগিনেয়। অগ্নি যোগ স্নেহ, আগ্নেয়। তেমনি একইভাবে বিমাতৃ বা বিমাতা যোগ স্নেহ, যেটা হয়ে গেল বৈমাত্রেয়। আমি কিন্তু বারবার বলছিলাম যে আমাদের আসলে বাংলা প্রকৃতি প্রত্যয় খুব একটা নয়, বাংলা প্রত্যয়ের সমস্যাটা হবার সম্ভাবনা খুব কম। যেখানে শিক্ষার্থীরা আটকে যায় সেটা হচ্ছে সংস্কৃত প্রত্যয়গুলোতে। তো আমাদের এজন্য সংস্কৃত প্রত্যয়গুলো খুব ভালো মতো মনে করে রাখতে হবে, খুব ভালো মতো পড়তে হবে। কারণ যেটা বলছিলাম যে এটা অনেক সময় না আসলে বোঝা যায় না যে এটা কি হবে, যে বৈমাত্রেয়, যে বিমাত্রী হবে, এটা আমি না জানলে এটা আসলে উত্তর করাটা দুরূহ ব্যাপার। এই জন্য আমাদের এগুলো ভালো মতো মনে রাখতে হবে। আ প্রত্যয়, এবারে চলে আসলাম বাংলা তদ্ধিত প্রত্যয়, যেটা বলছিলাম যে এটা কিন্তু সহজ হিসেবে সংস্কৃতের চেয়ে।
অবজ্ঞার্থে আসে চোর যোগ আ, চোরা। কেষ্ট যোগ আ, কেষ্টা, যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটায় চোর। বৃহদার্থে যখন আমরা বুঝাই যে বড়, ডিঙি যোগ আ, ডিঙা। বা সদৃশ্য অর্থে মানে কি, মানে হচ্ছে যে যখন আমরা বুঝাচ্ছি যে হাত যোগ আ, হাতা, এটা কিন্তু একই রকম, হাতের মতোই জিনিসটা। বাঘ যোগ আ, বাঘা, বাঘের মতো। তাতে আছে বা তার আছে এমন অর্থে জল যোগ আ, মানে কি সেখানে জল আছে বা এমন সমষ্টি অর্থে যখন বুঝাই তখন কেমন হয়, 20 20 22 22, এমন যে মাসের যেটা হয় 22 22, এরকম আর কি। স্বার্থে জট যোগ আর চোখ, চোখা, চাক, চাকা, এরকম। ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে, ক্রিয়াবাচক বিশেষ্যকে সেটা আমি আগেও বলেছি, হাজির হাজিরা, চাষ চাষা। জাত ও আগত অর্থে যখন বোঝাই, যেমন মহিষ, এটা হতে পারে এই ধরনের। রাকিন, আমরা কি থামবো এখন, নিতে থাকবো? আচ্ছা, আমি তোর মনে করছি তুই তাকাইছ। আই প্রত্যয়, ভাববাচক বিশেষ্য গঠনে এই আই প্রত্যয়কেও আমরা দেখতে পাই। বড় যোগ আই, বড়াই। চড়া যোগ আই, চড়াই। চড়াই উতরাই, সেই চড়াইয়ের কথা এখানে বোঝানো হচ্ছে। আদরার্থেও আসে অনেক সময়, যেমন কানু যোগ আই, কানাই। নিম যোগ আই, নিমাই। তো আমাদের আসলে কি অর্থে আসে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমাদের আসবে সরাসরি প্রকৃতি প্রত্যয় নির্ণয়। স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীত বোঝাতে, যেমন বোন যোগ আই, বোনাই। ননদ থেকে আসলো নন্দাই, জ্যাঠা থেকে আসলো জ্যাঠাই। সমগুণবাচক বিশেষ্য গঠনে, যেমন সমগুণবাচক বিশেষ্যটা কি, এখানে মিঠা। মিঠা হচ্ছে প্রাতিপদিক। মিঠাই কি, এটার গুণটাও কিন্তু এই মিঠার সাথে মিল আছে, কারণ ওটাও কিন্তু মিঠা, মিঠাইটাও কিন্তু খেতে মিঠা, ওইরকম আর কি। সমগুণবাচক। জাত অর্থে ঢাকা যোগ আই, ঢাকাই। পাবনা যোগ আই, পাবনাই। ঢাকা যোগ আই, ঢাকাই মানে কি, জাত অর্থে মানে কি, মানে হচ্ছে এটা ওখানকার, এমন বোঝানো হচ্ছে। বিশেষণ গঠনে চোর, চোরাই। মোগল থেকে হয়ে যাচ্ছে মোগলাই, এরকম। এবারে আমরা দেখব আমি, আম, আমো, মি, এসব প্রত্যয়। ভাব অর্থে আসে অনেক সময় ইতর যোগ আমি, ইত্রামি। পাগল যোগ আমি, পাগলামি। বৃত্তি অর্থে মানে জীবিকা অর্থে আর কি বোঝায়, যেমন ঠক যোগ আমি, ঠকামো, এমন আর কি। কিংবা ঘর যোগ আমি, ঘরামি, এ ধরনের। তো আমি বলছিলাম আমি থাকতে পারে, আমও কিন্তু থাকতে পারে। তো এইরকম নিন্দা জ্ঞাপনের ক্ষেত্রে অনেক সময় হয়, যেমন ছেলে যোগ আমি, ছেলেমি। আমরা বলি না যে ছেলেমি করো না, জীবনটা তো আসলে এভাবে ছেলেমি করে কাটিয়ে দিতে পারো না তুমি, তো এরকম আর কি। বা জ্যাঠা যোগ আমি, জ্যাঠামি। বা তোমার তো জ্যাঠামি দেখানো লাগবে না, এটা নিয়ে, এ ধরনের। এবারে আমরা আসি হ্রস্বই বা দীর্ঘই প্রত্যয় দিয়ে কিভাবে আসে, যখন ভাব অর্থে আমরা সেটা বুঝাই। বাহাদুর যোগ ই, বাহাদুরি, মানে কি ভাব, বাহাদুরের মতো। উমেদার, উমেদারের মতো। জমিদার, জমিদারের মতো, এ ধরনের। মালিক অর্থে এটা আসে যদিও জমিদারেরটা, জমিদার, জমিদারি, দোকান, দোকানি। বৃত্তি বা ব্যবসায় অর্থে, যেমন ডাক্তার, ডাক্তারি। এটার সম্পর্কিত কিন্তু ধরলাম এটা সম্পর্কিত ব্যবসায় জড়িত, বা এটা সম্পর্কিত এ ধরনের কাজ। পোদ্দার, পোদ্দারি। তেমনি জাত, আগত বা সম্বন্ধ বোঝাতে। ভাগলপুর, ভাগলপুরি। কিংবা মাদ্রাজ, মাদ্রাজি। এটা আসলে একটা জায়গার কথা বোঝাচ্ছে, এবং এই জায়গার কথাটা বোঝাতে যে এখানে এভাবে আমরা দেখছি যে সাধিত শব্দটা কেমন হচ্ছে। রেশম, রেশমি। সরকার, সরকারি। এটাও কিন্তু সেই সম্বন্ধটা বোঝানো হচ্ছে আর কি, যে সরকার সরকারির ক্ষেত্রে আর কি। তো আমরা এখানে দেখছি জাত কোথা থেকে, যেমন রেশম থেকে, রেশমি। কিংবা সম্বন্ধ বোঝাচ্ছে সরকার সরকারি, সেই সম্বন্ধ। বা কোন জায়গায় কোথা থেকে আগত সেটাও বোঝাচ্ছে, যে ভাগলপুর থেকে আগত হয়েছে, ভাগলপুরি। মাদ্রাজ থেকে এসেছে, মাদ্রাজি, এ ধরনের। তৎকালীনতা বোঝাতে, মানে ওই ওই সময়টার, ওই কালটাকে বোঝাতে। সেকাল যোগ এ, সেকেলে। একাল যোগ এ, একেলে। মানে কি, মানে হচ্ছে একাল, একাল হচ্ছে এখানে নামপদ, মানে প্রাতিপদিক। এবং এখানে যখন আমি বলছি একেলে, মানে কি, মানে একালের কথা বলা হচ্ছে। সেকাল যোগ এ, সেকেলে, মানে সেই কাল, সেকাল, সেকালের কথা বলা হচ্ছে। এবারে আমরা সেই উপকরণ বোঝাতে। বালি, এটা থেকে হয়ে যাচ্ছে বেলে। মানে কি, ওটা হচ্ছে উপকরণটা বালি দিয়েই, মানে ওটার উপকরণটা হচ্ছে বালি, বালি দিয়েই ধরলাম বেলে মাটি, সেখানে কিন্তু আমরা বোঝাচ্ছি একই রকম। পাথুরে, পাথর থেকে হয়ে যাচ্ছে পাথুরে। মানে কি, আমি কিন্তু এটাও বোঝাচ্ছি যে তার উপকরণের মধ্যে পাথর রয়েছে।
মাটি রয়েছে তার উপকরণে, মেটে। উপজীবিকা অর্থে জাল থেকে হয়ে গেল জেলে, মানে এটা থেকে জীবিকা নির্বাহর কথা বলছি। মোট থেকে হয়ে গেল মোটে। আছে নৈপুণ্য বোঝাতে। নৈপুণ্য মানে কি? নৈপুণ্য মানে হচ্ছে ওটার মধ্যে তার অনেক দক্ষতা রয়েছে বা পারদর্শিতা রয়েছে। খুন থেকে খুনে, মানে খুনে কাকে বলা হচ্ছে, যেটাতে তার নৈপুণ্য রয়েছে বা পারদর্শিতা রয়েছে। দেমাক, দেমাকে এখানে আসলে মানে অহংকার দেখানোতে বা দেমাক দেখানোতে তার অনেক পারদর্শিতা আছে বা দেমাকি। অব্যয়জাত বিশেষণ গঠনে কেমন হয় অব্যয়জাত বিশেষণটা? টনটন টনটনে, টনটন থেকে আসলো, তারপরে হচ্ছে কনকন কনকনে, মানে অব্যয় রয়েছে এমন বিশেষণ। এবারে আসছি উয়া। উয়া থেকে যখন ও প্রত্যয় হয়ে যাচ্ছে, জ্বর যোগ উয়া রোগগ্রস্ত অর্থে, এটা হয়ে যাচ্ছে জড়। বাত যোগ উয়া এটা হয়ে যাচ্ছে বেত। যুক্ত অর্থে কি হচ্ছে? তাক থেকে হয়ে যাচ্ছে টেকো। সেই উপকরণে নির্মিত অর্থে, মানে কি? মানে এখন আমি এখানে যেটা বলছি সাধিত শব্দটাতে, এখানে এই উপকরণটা দিয়ে বানানো হচ্ছে খড়। খড় মানে হচ্ছে খড় ঘর, তো এটা খড় দিয়ে বানানো হয়েছে, তো খড় ওই উপকরণ নির্মিত অর্থে। জাত, এক ধান, ধেনো মানে হচ্ছে ওই একই জাত এমন ভাবে বোঝানো হচ্ছে সংশ্লিষ্ট অর্থে, এটার সঙ্গে আর কি। মাঠ, মেঠো আমরা যেটা বুঝি মেঠো পথ, মানে কি মাঠের সাথে। গাঁ, গেঁয়ো মানে হচ্ছে গ্রামের সঙ্গে সম্পর্কিত বা সংশ্লিষ্ট। উপজীবিকা অর্থে মাছ, সেখান থেকে আসছে মেছো। বিশেষণ গঠনে দাঁত, দেঁতো, ছাঁদ, ছেঁদো। এবারে আসছি উপ্রত্যয়। উপ্রত্যয়টাতে কি আসে বিশেষণ গঠনে? ঢাল যোগ উ সেটা হয়ে যায় ঢালু। কল যোগ উ সেটা হয়ে যাচ্ছে কলু। মানে আমি বুঝাচ্ছি যে এই বিশেষণের গঠনের ক্ষেত্রে এই উপ্রত্যয়ের ব্যবহারটা। এবারে আসছি বিশেষণ গঠনে উপ্রত্যয়ের কিছু ব্যবহার। লাজ, লাজুক, এভাবে আসে। মিশ থেকে মিশুক, মিথ্যা থেকে মিথ্যু। তেমনি আরি, আরি, আরু এই প্রত্যয়গুলোতে ভিক থেকে ভিখারি, বোমা থেকে বোমারু, শাখা থেকে শাঁখারি, এমন আর কি। আলি, আলো, আলি এগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে আমরা দেখছি যেমন বিশেষ্য বিশেষণ গঠনে দাঁত থেকে দাঁতাল, লাঠি থেকে লাঠিয়াল বা লেঠেল, কিংবা ঘটক থেকে ঘটকালি, আমি যেটা বললাম আলি, এই প্রত্যয়গুলোতে আর কি। উড়িয়া থেকে উড়িয়া, উড়ে, রে এগুলো আসছে। হাট, হাটুরিয়া বা হাটুরে। সাপ থেকে আসছে সাপুরিয়া, সাপুরে এগুলো। কাঠ, কাঠুরিয়া, কাঠুরে। এবারে আসছি উড়ো প্রত্যয়, যেটা হচ্ছে মানে এটা আসলে অর্থহীন ভাবে। লেজ, লেজুর বৃত্তি আমরা বলি না, লেজ, লেজুর, এমন আর কি। তো উয়া সেখান থেকে ও প্রত্যয়, এটা আসলে সম্পর্ক বোঝায়। যেমন ঘর, ঘর সম্পর্কিত, ঘরোয়া রান্না যদি আমি এমন বলি। তারপরে হচ্ছে জল যোগ উয়া, সেটাতে আসছে যেমন জল। তারপরে যেমন এখানে আসছে বিশেষণ গঠনে যখন আমরা আটিয়া বা টে প্রত্যয় ব্যবহার করছি, যেমন ঝগড়া, ঝগড়াটে, কিংবা তামা, তামাটিয়া, রোগা, রোগাটে। অট বা ট প্রত্যয় এটা হচ্ছে স্বার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ভরা থেকে ভরাট, জমা থেকে জমাট। লা প্রত্যয়ে আমরা যেটা দেখছি যে বিশেষণ গঠনে এটার ব্যবহার, যেমন এখানে দেখছি আমরা মেঘ থেকে মেঘলা, এই মেঘলা দিনে একলা। স্বার্থের ক্ষেত্রে এক থেকে একলা, আধ থেকে আদলা, এমনটা আর কি। এবারে আমরা দেখব ওয়ালা বা আলা, যে এটা হচ্ছে একটা হিন্দি প্রত্যয়, এটা হচ্ছে আমরা যেখানে ব্যবহারটা আমরা দেখব। যেমন বাড়ি থেকে বাড়িওয়ালা, যেটা মালিক অর্থে। দিল্লি থেকে দিল্লিওয়ালা, এটা হচ্ছে অধিকারী অর্থে, এটা বোঝাচ্ছে ওখানকার অধিকারী। দুধ থেকে দুধওয়ালা, বৃত্তি, ওই কাজটা করে তিনি জীবিকা নির্বাহ করেন। মাছ থেকে মাছওয়ালা, এটাও বৃত্তি, জীবিকা নির্বাহের কাজ। ওয়ান বা আন, এটাও যেমন গাড়ি, গাড়োয়ান, ওয়ান। দাঁড় থেকে দারোয়ান, আনা বা আনি, এটা হিন্দিটা কেমন হচ্ছে মুন্সি, মুন্সিয়ানা। হিন্দু, হিন্দুয়ানি, যে বললাম আনা থেকে আনি হয়ে যাচ্ছে, এ ধরনের আর কি। আনা এখানে মানে আনা, আনি এ ধরনের যেগুলো থাকছে। পনা, এটাও হিন্দি, এখানে আমরা দেখতে পাচ্ছি কেমন, যেমন আমি বলবো যে পানি থেকে হয়ে যাচ্ছে পানসে, কিংবা আমরা কাল থেকে দেখতে পাচ্ছি কালসে, এ ধরনের। গড়, কর, কারিগর, সওদাগর, বাজিকর। দার, ফার্সি শব্দ, যেটা মানে ফার্সি প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তাবেদার, খবরদার, বুটিদার, দেনাদার। আমি বারবার বলেছি কিন্তু যে এখন কিভাবে বুঝবো যেটা ফার্সি তদ্ধিত প্রত্যয়? আর কিছুই না, নাম শব্দটা মানে যেই প্রত্যয়টা যুক্ত হয়েছে, মূল শব্দটা হচ্ছে এখানে ফার্সি শব্দ দেনাদার। এখানে দার ধরলাম প্রত্যয়, দেনা, দেনা হচ্ছে আমার ফার্সি শব্দ, তাই এখান থেকে এটা এসেছে এইরকম।
এবারে আমরা আসছি আরো কিছু বন্দি, এই প্রত্যয়টার জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কোমরবন্দি, এইরকম। এবারে আসছি সই, জুৎসই, মানানসই, চলনসই, টেকসই, এইরকম। দ্রষ্টব্য, এখানে আমি একটা কথা আলাদা করে উল্লেখ করে দিয়েছি যে এখানে যেমন বললাম যে জুৎসই মানে মতো, এটার মতো, জুত মতো, মানান এটা চলে, চলনসই চলে, টেকসই এমন আর কি। কিন্তু এটার সঙ্গে কিন্তু টিপসই আর নামসই, এই দুইটা কিন্তু আবার সই প্রত্যয় নয়, কারণ এখানে হচ্ছে মানে সহি। সহি মানে কি? সহি মানে হচ্ছে স্বাক্ষর। ওই সহি শব্দ থেকে এটা উৎপন্ন। আমরা কিন্তু অনেক জায়গাতে এমন লেখা দেখতে পাই যে টিপ সহি, ঠিক আছে, নাম সহি মানে হচ্ছে স্বাক্ষর করতে বলার কথা, সিগনেচার করার কথা বলা হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু আবার এমন সই থেকে আসেনি। তো এটা কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে টিপসই, নাম সই, এগুলোকে আবার এই সই যেটা মতো অর্থে, এটার সঙ্গে কিন্তু মিলিয়ে ফেললে আমাদের চলবে না। এবারে কিছু অনুশীলনে আসবো, যেটা কোন প্রত্যয় যোগে গঠিত, এটা আমি পড়িয়েছি দাশরথী। এবারে আসবো যে ধরিবাজ, এটা কোন প্রত্যয়টা কোন দেশি শব্দ। খুব চমৎকার একটা উদাহরণ হতে পারে, কারণ আমরা শব্দের যেই ভিডিওটা আমি নিয়েছি সেখানে কিন্তু শব্দ নিয়ে আমি অনেক আলোচনা করেছি। আর আমি বারবার যেটা বলেছি যে প্রত্যয়ের ক্ষেত্রে এটা কোন দেশি শব্দ আমি কিভাবে বুঝবো? আমি নাম শব্দটাকে দেখব বা প্রাতিপদিকটাকে দেখবো, অর্থাৎ মূল শব্দটা কোন ভাষা থেকে আগত, সেটা যেই ভাষা থেকে আগত সেভাবেই হচ্ছে আমাদের হবে পরের শব্দ, মানে সেভাবেই হচ্ছে আমাদের প্রত্যয়টা হবে। মেছো একটু আগে পড়লাম যে কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ। এই ছিল আমাদের প্রকৃতি প্রত্যয়ের ক্লাস। আর প্রকৃতি প্রত্যয় নিয়ে আমি বলবো 9-10 বইটা, যে কোনো ব্যাকরণের বিষয়ের ক্ষেত্রে আমি বলি, সেটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, সেটা ব্যাংক জব হোক, বিসিএস হোক, অন্য গ্রেড 9-এর চাকরি হোক, কিংবা সেটা যেই জবই হোক না কেন, যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাই হোক না কেন, আমাদের কাছে একদম মূল বই হিসেবে আমরা সব সময় ধরবো সেখানে ক্লাস 9-10-এর মুনির চৌধুরী স্যারের লেখা যেই বাংলা ব্যাকরণ বইটা, যেই মানে এনসিটিভির যে বইটা আমরা পড়তাম সবাই এসএসসির আগে। তো এই বইটা হচ্ছে আমরা একটু লক্ষ্য রাখবো, এবং এই বইটার বাইরে সাধারণত কিছু কিন্তু এসে থাকে না। তো আমি যতটুকু আজকে বিশ্লেষণ করলাম, আশা করি আজকের পর থেকে প্রকৃতি প্রত্যয় নিয়ে আমাদের মধ্যে যে ভীতিটা কাজ করতো এতদিন ধরে, সেটা একদম চলে যাবে, এবং এখন থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রকৃতি প্রত্যয় সম্পর্কিত যেই প্রশ্নই আসুক না কেন, আমরা অনায়াসে সেটা উত্তর করতে পারবো। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।